নিশাদ শোনো, ওই জিনটা আমার শরীরে যেভাবে স্পর্শ করে। সামিয়ার মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, আরে কি বলো? মাথা খারাপ হলো নাকি? কি বলছো এসব? তোমাকে জিন স্পর্শ করে মানে কি? আর হ্যাঁ, সত্যি বলছি, আমি ঘুমালে একটা জিনিস স্পর্শ করে, শুধু স্পর্শ না আর অনেক কিছু করে, আমি সব মুখে বলতে পারবো না। সামিয়ার কথা এবার সিরিয়াস হওয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি কি এসব সত্যি বলছো? ভালো করে খেয়াল করে বলো। আমার কথায় সামিয়া বলল, নিশাদ, তুমি আমার বয়ফ্রেন্ড, তোমার সাথে মজা করছি না, তোমার সাথে বিষয়টা শেয়ার করছি। আমি এখনো এই কথা বলিনি কাউকে। কিভাবে বলবো? এসব কথা কি অন্য কাউকে বলা যায়? কেউ কি বিশ্বাস করবে? তুমি আমার বয়ফ্রেন্ড হয়েও আমার কথা বিশ্বাস করছো না, তাহলে অন্য কেউ কিভাবে বিশ্বাস করবে? সামিয়ার কথায় তখন আমি বললাম, আসলে আমাকে ভুল বোঝো না। তুমি যা বলছো সেটা আমি কেন, কেউই শুরুতে বিশ্বাস করবে না। আচ্ছা সামিয়া শোনো, তুমি বারবার বলছো একটা জিন তোমাকে স্পর্শ করে। তুমি কিভাবে জানলা ওটা জিন? ওটা তো মানুষও হতে পারে, তাই না? আমার কথায় সামিয়া বলল, না না, ওটা মানুষ হতে পারে না। ও তো আমাকে অদৃশ্যভাবে স্পর্শ করে। তোমাকে এসব বলে বোঝাতে পারবো না। ওর কথায় তখন আমি বললাম, আচ্ছা শোনো, আজকে রাতে একটা কাজ করতে হবে। তুমি রাতের খাবার শেষ করে শুয়ে পড়বা। শুয়ে পড়ার আগে একটা কাজ করবা, তোমার ফোনের ক্যামেরা অন করে টেবিলের উপরে রেখে বিছানার দিকে করে ঘুমাবা। সত্যি সত্যি ঘুমাবা না, ঘুমানোর ভান করবা। তুমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলে ওই জিনিসটা তোমার রুমে আসবে। তখনই ক্যামেরায় ধরা পড়বে ও আসলে জিন নাকি কোনো মানুষ। তুমি আমার কথা মতো কাজ করবে। দেখো, এতে কিছু বুঝতে না পারলে তোমার মা বাবাকে বিষয়টা জানাবে, অথবা আমি তোমাকে নিয়ে কোনো হুজুর বা কবিরাজের বাড়িতে যাব। কথাটা বলে ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, ভয় পেও না, এরকম অনেকের সাথে হয়। আমি তো আছি, তাই না? রাতে বেশি ভয় লাগলে লাইট জ্বালিয়ে ঘুমাবা, কেমন? ঠিক আছে, আমি আজকে আসি, কালকে আবার দেখা হবে। আমি এগিয়ে দিয়ে আসি। বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারবা? ওর কথায় আমি মুচকি এসে বললাম, না, তা পারবো না। তোমার মা বাবা আমাকে দেখলে সমস্যা হবে। আর কিছুদিন যাক, তখন তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব, সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে। হবু শ্বশুর বাড়ি এখন না হয় নাই গেলাম। হইছে হইছে, বাসার সামনে যেতে ভয় পাও, এখন বড়বাদক কথা বলছো। আচ্ছা, এখন আসি, গরম লাগছে। ঠিক আছে যাও, সাবধানে যেও। বাড়িতে গিয়ে মেসেজ দিও, কেমন? আমার কথায় হ্যাঁ উত্তর দিয়ে সামিয়া চলে গেল। এদিকে আমিও চলে গেলাম বাড়িতে। সামিয়া বাড়িতে যাওয়ার পর সেদিন রাতের ঘটনা। আমার কথা মতো সামিয়া রাতের খাবার শেষ করে ওর ফোনের ক্যামেরাটা অন করে ঘুমানোর ভান করে শুয়ে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সামিয়ার কথা মতো রাত তখন 12টা কি 1টা হবে, এরকম একটা সময়। সামিয়া ফিল করে তার বিছানায় এসে কেউ ধপাস করে বসলো। বিছানায় কেউ বসায় সামিয়ার ভয় করতে শুরু করে। সামিয়ার বারবার ইচ্ছে করছিল চোখ খুলে দেখি কে আসলো, কিন্তু পুরো বিষয়টা জানতে সামিয়া চুপ করে শুয়ে থাকে। এর ঠিক কয়েক সেকেন্ড পর সামিয়া বুঝতে পারে ওর কোমরে কেউ হাত রাখলো। হাতটা মনে হচ্ছে লোমে ভরা। নিজের কোমরে হাত রাখতে সামিয়া একটা চিৎকার দিয়ে বিছানায় বসে আর পুরো রুমে তাকায়, কিন্তু কাউকে দেখতে পারে না। ওদিকে সামিয়ার চিৎকারে ওর মা বাবা, ভাই ভাবি সবাই দৌড়ে আসায় সামিয়া উঠে দরজা খুলে দেয়। দরজা খোলার পর সবাই ঘরে এসে সামিয়াকে বলে। কি হয়েছে এভাবে চিৎকার দিলি কেন? সবার কথায় সামিয়া কথাটা লুকিয়ে বলল। ভয় পাইছি, স্বপ্নে স্বপ্নে ভয় পাইছি। সামিয়ার কথায় ওর বাবা বলল। ওহ, তাই বল। আমরা তো ভয় পেয়েই গেছিলাম। তখন সামিয়ার মা সামিয়ার কাছে এসে দোয়া পরে ফু দিয়ে বলল, দোয়া কালমা পড়ে ঘুমা, আশা করি কোনো সমস্যা হবে না। বেশি ভয় করছে কি? আমি কি তোর সাথে ঘুমাবো? না মা, তোমরা যাও, বেশি সমস্যা হলে তোমাকে ডাকবো। সামিয়ার কথায় ওরা চলে যাওয়ায় সামিয়া দরজা লাগিয়ে ওর ফোনের কাছে গিয়ে ফোনটা নিয়ে বিছানায় বসলো। বিছানায় বসে এতক্ষণ ক্যামেরায় ভিডিও হওয়া ভিডিওটা দেখলো, কিন্তু ওখানে সে কাউকে দেখতে পেল না। কাউকে দেখতে না পেরে সামিয়া শিওর হলো ও রুমে কোনো মানুষ না, কোনো জিন বা ভূত আসছে। কিন্তু কোনো জিন কেন ওর কাছে আসে, এটা ভেবে ভয়ে সেই রাতে আর ঘুমায়নি সামিয়া। পরের দিন দুপুরবেলা সামিয়ার সাথে দেখা হওয়ার পর ও বলে, কাল রাতে কল করেছিলাম, ধরনি কেন? জানো, কত ভয় করছিল। ভয় আমি ঘুমাইনি সারা রাত। কেন? কালকে রাতে কি কেউ আসছিল নাকি? তোমাকে যা করতে বলেছিলাম করছো? মোবাইলে ভিডিও করছো? আমার কথায় ও কিছু না বলে ফোনটা বের করে আমাকে দিয়ে বলল,
দেখো ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না, ওখানে কাউকে দেখা যাচ্ছে না, অথচ আমাকে কেউ স্পর্শ করছে। আমি বুঝতে পারছিলাম ওই হাতটাই লোমে ভরা। দেখো, এই যে স্বাভাবিক কিছু হতে পারে না। এখন কি করব তুমি বলো? সামিয়ার কথায় বেশ চিন্তিত হয়ে আমার একটা বন্ধুকে কল দিয়ে ভালো কোনো কবিরাজের ঠিকানা নিলাম। কবিরাজের ঠিকানা নিয়ে সামিয়াকে নিয়ে চলে গেলাম সেই কবিরাজের বাড়িতে। কবিরাজের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলায় উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে দেখাশোনা করলেন আর বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার সাথে থাকা জিনের মাধ্যমে সব ধরনের খবর নেই। তোমাদের কাছে সব শুনে আমার সাথে থাকা জিনদের পাঠাইলাম খবর নিতে, কিন্তু আমার জিনেরা কোনো খবর দিতে পারলো না। উল্টারা বলল ওই মেয়ের সাথে কোনো জিন নেই। না না, আছে, আমি ফিল করি ওই জিনিসটা আমাকে স্পর্শ করে। হয়তো তোমাদের মনের ভুল, স্বপ্ন দেখছো হয়তো। না না, ওই স্বপ্ন হতে পারে না, আপনি ভালো করে খোঁজ নিন। আমি ভালো করে খোঁজ নিয়েই কথা বলছি। তোমরা চাইলে অন্য কবিরাজের কাছে যেতে পারো। আমার না জানা ছিল, আমি জানিয়ে দিলাম। তোমরা এখন যেতে পারো। কবিরাজের কথায় আমি সামিয়াকে নিয়ে বাড়িতে আসতে আসতে বলি, দেখলা কবিরাজ কি বলল? উনি তো বলল কিচ্ছু নেই, এদিকে তুমি বলছো তোমার কাছে কেউ না কেউ আসে। উনি হয়তো জানে না, কিন্তু নিষেধ বিশ্বাস করো, আমার কাছে কেউ আসে, আমাকে স্পর্শ করে। শুধু স্পর্শ না, শারীরিক সম্পর্ক করে আমার সাথে। কথাটা বলতে বলতে সামিয়া কান্না করে দিল। ওর কান্না দেখে ওকে শান্ত করে বললাম, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আজকে বাড়িতে যাও, আজকে রাতেও যদি এরকম হয় তাহলে বিষয়টা আর গোপন না রেখে তোমার মা বাবাকে জানাবা, কেমন? আমার কথায় সামিয়া রাজি হয়ে চলে গেল। ও বাড়িতে যাওয়ার পর অনেক ভয় ছিল, রোজ রাতের মতো আজ রাতের কোনো ঘটনা ঘটে কিনা। ভয়ে ভয়ে সেই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল সামিয়া। ও ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছে ওর মনে নেই। হঠাৎ সামিয়া খেয়াল করলো ওই জিনটা ওর কাছে আসছে আর ওর সাথে শারীরিক সম্পর্ক করছে। এরকম একটা অবস্থায় সামিয়া সাহস করে বলে উঠল, কে আপনি? আপনি কে? আমি জানি আমার কাছে কেউ আসে আর আমার সাথে এইসব করে। আপনি সামনে আসুন। কথাটা বলে সামিয়া বিছানা থেকে উঠে বসে। এমন একটা সময় সামিয়া খেয়াল করে তার বিছানা থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা একটু দূরে সরে গিয়ে একটা ভয়ঙ্কর জিনের রূপ নিলেন। সেই জিনটার মুখের একদিকে পুড়ে যাওয়া, চোখের মনি দুটো সাদা, তার হাতে কোনো মাংস ছিল না, একদম কঙ্কালের মতো। এরকম একটা জিনকে দেখে সামিয়া প্রচণ্ড জোরে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সামিয়ার চিৎকারে ওর মা বাবা ভাই ভাবি সবাই দরজার সামনে এসে সামিয়াকে ডাকতে থাকে, কিন্তু সামিয়া তো জ্ঞান হারানো। সামিয়ার দরজা না খুলতে পারায় ওর মা বাবা ভাই সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকে। ভিতরে এসে সামিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সামিয়ার জ্ঞান ফেরে না। সামিয়ার জ্ঞান ফেরে পরের দিন সকালে। ওর জ্ঞান ফেরায় সবাই ওকে জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল। সবার কথার উত্তরে সামিয়া সব ঘটনা ওদেরকে খুলে বলে। কিছুদিন যাবৎ আমার সাথে এরকম ঘটনা ঘটছে। সামিয়ার কথায় তখন সবাই যেন আকাশ থেকে পড়ে। সবাই বলতে থাকে, এরকম ঘটনা কিভাবে সম্ভব? জিনেরা মানুষের সাথে এরকম করতে পারে? বিশ্বাস করার মতো ঘটনা না হলেও করতে হচ্ছে। কোনো মা বাবা সন্তানের কষ্ট দেখতে পারে না। সামিয়ার কষ্টে ওর মা বাবা সামিয়াকে নিয়ে একজন কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর সামিয়া কবিরাজকে সব ঘটনা খুলে বলল। কিছুদিন ধরে আমার সাথে এরকম ঘটনা ঘটে, আমি লজ্জায় আমার পরিবারের কাউকে বলতে পারিনি। কাউকে বলতে না পেরে আমি গতকাল আমার একটা বন্ধুকে নিয়ে একজন কবিরের কাছে যাই। ওনার কাছে যাওয়ার উনি আমাকে দেখে বলেন আমার সাথে নাকি কিছু ঘটেনি, আমি নাকি স্বপ্ন দেখেছি। কিন্তু আমি তো জানি এটা স্বপ্ন না, এটা বাস্তব। বুঝতে পারছি। আমি দেখছি কোনো খোঁজ নিতে পারি কি না। কথাটা বলে কবিরাজ সামিয়া ও তার বাবাকে রেখে ওনার অন্য একটা ঘরে যান আর কিছুক্ষণ পর চলে আসেন। উনি এসে সামিয়ার মা বাবাকে বলেন, আসলে সত্যি বলতে আমিও তো কোনো খোঁজ নিতে পারলাম না। আমি সব সময় আমার ওই ঘরটাতে আমার জিনেদের সাথে সরাসরি কথা বলি। ওরা সরাসরি আমাকে সব বিষয় জানায়। কিন্তু আপনাদের মেয়ের বিষয়ে ওরা কিছু বলতে পারলো না। তবে হ্যাঁ, ওরা একটা কথা বলছে। ওরা বলছে আপনাদের বাড়িতে যেতে। সেখানে গিয়ে দেখলে হয়তো কোনো কিছু জানা যাবে। তাহলে তাই করুন, চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে। এখন না, আমাকে যেতে হবে রাতের বেলা।
আপনারা আপনাদের বাড়ির ঠিকানা আমাকে দিয়ে যান। আমি আজকে রাতে আসবো আপনাদের বাড়িতে। কবিরাজের কথায় সামিয়ার বাবা ওনাকে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সেদিন বিকেলে সামিয়া আমাকে ফোন দিলেন। ও ফোন দেওয়ায় আমি জিজ্ঞেস করলাম, এই সামিয়া, সকাল থেকে কই ছিলে? কতবার কল করছিলাম, ব্যস্ত থাকলে বলতে পারতা। আসলে রাগ করো না, আমি রাতে অনেক ভয় পাইছি। কাল রাতে ওই জিনটাকে দেখেছি, ওকে দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আমার সকালে ক্যান্সার পর মা বাবা আমাকে নিয়ে কবিরাজের বাড়িতে যান, তাই কল ধরতে পারিনি, সরি। হ্যাঁ, আরে সরি বলতে হবে না, তোমার সাথে এতদিন এত ঘটনা ঘটেছে আমি তো জানতাম না। তা কবিরাজ কি বললো? কোনো সমাধান হলো কি? কবিরাজ কিছু বলতে পারিনি, তবে বলেছে আজকে রাতে আসবে আমাদের বাড়িতে। আচ্ছা, এখন রাখছি, পরে কল করবো, মা ডাকছে। কথাটা বলে সামিয়া ফোনটা রেখে দিল। ও ফোন রাখতেই ওর মা এসে বলল, সামিয়া, সেই সকাল থেকে না খেয়ে আছিস, বিকেল হয়ে গেল, আয় আয় কিছু খেয়ে নে। মা, খেতে ইচ্ছে করছে না, খাবো না। খাবো না বললে কি হয় বল, আয় খেয়ে নে। আরে চিন্তা করিস না, কবিরাজ তো বললো রাতে আসবে, আয় আমি তোকে খাইয়ে দিই। কথাটা বলে সামিয়ার মা সামিয়াকে নিয়ে খাবার খাওয়াতে গেলেন। সেদিন রাতে কথা মতো কবিরাজ সামিয়াদের বাড়িতে আসলেন আর পুরো বাড়িটা ঘুরে দেখলেন আর বললেন, এখানে এসেও তো তেমন কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এখানে একটা জিনের আসার আনাগোনা দেখতে পারছি। কিন্তু এটা বুঝতে পারছি এই জিনটাকে আর কেন আসে। এই জিনটার বিষয়ে আমার সাথে থাকা জিনেরাও কোনো খোঁজ নিতে পারছে না। কথাটা বলে কবিরাজ সামিয়ার ঘরটা বন্ধ করে দেন আর ওকে একটা তাবিজ দিয়ে বলেন এটা পরে থাকতে, তাতে কোনো সমস্যা হবে না। কথাটা বলে চলে যায় কবিরাজ, কিন্তু এতে সামিয়ার কোনো উপকার হয় না, কারণ সেদিন রাতেও ঘটে এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা। রোজ রাতের মতো সামিয়া সে রাতে শুয়েছিল। কবিরাজ এসে ঘরটা ও তাবিজ দেওয়ায় সামিয়া ভাবে আর কোনো সমস্যা হয়তো হবে না। এইভাবে সামিয়া ঘুমিয়ে গেল। সামিয়া ঘুমানোর কিছুক্ষণ পর ওর ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। মনে হলো ওর ঘরের জানালাটা কেউ ধাক্কা দিল। এরকম একটা আওয়াজে ঘুম ভেঙে যাওয়ায় সামিয়া চোখ খুলতেই চমকে উঠলেন, কারণ সামিয়ার থেকে 1-1.5 হাত উপরে সেই ভয়ঙ্কর জিনটা শূন্যে ভাসছে। সব থেকে ভয়ের বিষয়টা হলো সামিয়া ওকে দেখে চিৎকার দিবে, কিন্তু ও চিৎকার করতে পারছে না। ভয়ে চোখ বন্ধ করবে সেটাও পারছে না। সামিয়া যেন পাথর হয়ে গেছে। এরকম একটা সময় শূন্যে ভাসা জিনটা মোটা ও ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিলি কবিরাজ আসলে আর তাবিজ করে দিলে আমাকে আটকাতে পারবে? না, পারবে না। আমি চলি আমার মতো করি। কথাটা শেষ করে সেই জিনটা নিজ হাতে সামিয়ার শরীর থেকে তাবিজটা টান দিয়ে খুলে ফেলে দিলেন। তাবিজটা খোলার পর জিনটা বললেন, আমার যা ভালো মনে হয় আমি তাই করি। আমি কারো গোলাম নই। আমি যা করতে চাই তাই করি। কথাটা বলে সে জিনটা সামিয়ার শরীরে স্পর্শ করে। শুধু স্পর্শ না, সামিয়ার সাথে শারীরিক সম্পর্কও করে। এদিকে অসহায় সামিয়া চিৎকার ও নড়াচড়া করতে পারছিল না। সামিয়ার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। এভাবে বেশ কিছুক্ষণ পর সামিয়া বেহুশ হয়ে পড়ে। সামিয়ার হুঁশ ফিরে সকালে ওর মায়ের ডাকে। সামিয়ার মা দরজায় ঠকঠক করছে আর বলছে, সামিয়া, এই সামিয়া, কি হলো? এত বেলা করে ঘুমাচ্ছিলি কেন? শরীর খারাপ নাকি? মায়ের ডাকে সামিয়া তাড়াহুড়ো করে বিছানায় বসে আর এদিক সেদিক তাকিয়ে দেখে ঘরে কেউ আছে কিনা, কিন্তু না, ঘরে কেউ নেই। ঘরে কাউকে না দেখে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখে একটা অবাক করা ঘটনা। সামিয়া দেখে ওর হাতে ও গলায় আঁচড়ের দাগ। মনে হচ্ছে কেউ চিকন সুচালু কিছু দিয়ে আঁচড় কেটেছে। নিজের এরকম অবস্থা দেখে ও দরজা খুলে বিছানায় বসে কান্না করতে থাকে। তখন ওর মা ঘরে ঢুকে সামিয়ার কাছে এসে জিজ্ঞেস করে। সামিয়া, মা, কি হয়েছে? কান্না করছিস কেন? মায়ের কথার জবাবে সামিয়া ওর হাত ও গলার দাগগুলো দেখায়। তখন ওর মা বলেন, এসব আঁচড়ের কাটার দাগ কিভাবে হলো? তখন সামিয়া গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা ওর মাকে খুলে বলে। সব শুনে সামিয়ার মা বলেন, এটা কিভাবে সম্ভব? কবিরাজ ঘরটা বন্ধ করার পর, তাবিজ দেওয়ার পরও এসব ঘটেছে? কই গো সামিয়ার বাপ, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। সামিয়ার মায়ের ডাকে ওর বাবা আসতেই দেখো তোমার মেয়ের অবস্থা, দেখো গত রাতেও ভয় পাইছে, দেখো ভয়ে কান্না করছে। মেয়ের কান্না দেখে সামিয়ার বাবা সামিয়ার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, তুই কান্না করিস কেন? দেখ মা, আমরা আছি না।
আমরা আজকে তোকে আরো বড় অনেক কবিরাজের কাছে নিয়ে যাব। তুই একটুও ভয় পাসনি মা, আমরা আছি না। যা ফ্রেশ হয়ে নে, আমি দেখছি কোনো কবিরাজ বা তান্ত্রিকের দেখা পাওয়া যায় কিনা। সামিয়ার বাবার কথায় সামিয়ার মা সামিয়াকে নিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। এদিকে তখন সামিয়ার বড় ভাই সেখানে এসে জিজ্ঞেস করলেন। বাবা কি হয়েছে? ছেলের কথায় সামিয়ার বাবা সব ঘটনা ওকে খুলে বলায় সামিয়ার ভাই বললেন। বাবা, আমি একজন তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি, তুমি ও মা মিলে সামিয়াকে নিয়ে সেখানে যাও। কথাটা বলে সেই তান্ত্রিকের ঠিকানা বলে দিলেন। তান্ত্রিকের ঠিকানা পেয়ে সামিয়ার বাবা কিছুক্ষণ পর সামিয়াকে নিয়ে চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাওয়ার পর সামিয়ার বাবা ওনাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে তান্ত্রিক বললেন। আপনারা একটু অপেক্ষা করুন, আমি জিনদের পাঠাচ্ছি, খোঁজ নিয়ে আসুক, দেখি কি বলে। কথা মতো তান্ত্রিক সেটাই করলেন। তার সাথে থাকা জিনটাকে পাঠালেন খবর নেওয়ার জন্য। এদিকে সামিয়ার মা বাবা ও সামিয়া সেখানেই অপেক্ষা করতে লাগলেন। ওরা অপেক্ষা করতে করতে প্রায় 2 ঘন্টা পর সেই তান্ত্রিক এসে সামিয়ার মা বাবাকে উদ্দেশ্য করে বললেন। আমি জানি না আপনারা কার কাছে আমার ঠিকানা নিয়ে আমার কাছে এসেছেন। এখানে এসে আমাকেও আমার ঘটনা দেখে হয়তো অবাক হচ্ছেন। আমি মানুষদের সাথে সমাজেই থাকি না বলতে সমাজে আমাকে থাকতে দেয় না। আমি জিন পালি, মানে আমার সাথে বেশ কয়েকটা জিন আছে বিভিন্ন গোত্রের। আমি কালো জাদু করি বলে সমাজে মানুষ আমাকে ত্যাগ করেছে, তাই আমি এখানে একাকী এই ঘরে বসবাস করি। আমি আমার বিষয়ে এত কথা বললাম কেন জানেন? কারণ একটু পর বুঝতে পারবেন। শুনুন, একটু আগে বললাম না আমার সাথে অনেক জিন থাকে। আমি আপনার মেয়ের সমস্যার কথা শুনে আমার থাকা 2টি জিনকে পাঠাই খোঁজ নিতে। ওরা খোঁজ নিতে গিয়ে কিছুক্ষণ পরে এমনিতে ফিরে আসে কোনো খোঁজ না পেয়ে। ওরা খোঁজ নিতে আসছে না পারায় আমি ওদের থেকে শক্তিশালী আরো 2জন জিনকে পাঠাই, কিন্তু তারাও খোঁজ নিয়ে আসতে না পারে চলে এসেছে। এরপর 4জন জিন কোনো খোঁজ নিয়ে না আসতে পারায় আমি আমার সাথে থাকা সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এক পিশাচ জিনকে পাঠাতে খোঁজ নিতে। আমার কথায় ও গিয়ে খোঁজ নিয়ে বেশি কিছু জানতে পারে না। আমার সকল জিন খোঁজ নিতে গিয়ে খোঁজ না পাওয়ার মানে এই দাঁড়ালো আপনার মেয়ের কাছে যে জিনটা আছে ও প্রচণ্ড শক্তিশালী। আমি বুঝতে পারছি না এত বড় শক্তিশালী জিন আপনার মেয়ের কাছে আসে এবার শারীরিক সম্পর্ক করে। তান্ত্রিকের কথায় তারা সবাই ভয় পেয়ে যায় আর বলে। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন না, কেন ওই জিনটা সামিয়ার কাছে আসে। হ্যাঁ, আমি আমার সাথে থাকা শক্তিশালী জিনটা আবার অনুরোধ করি উনি যেন কোনো না কোনো খোঁজ একটু হলেও এনে দেয়। তার কথায় আবারও খোঁজ নিতে যায় আর এসে খবরটা দেয়। আপনার মেয়েকে মনে হয় কেউ কালো জাদু করেছে। কি? কালো জাদু করছে? মানে কে করছে? আমি শিওর না, আমারও আমার সাথে থাকা জিনদের ধারণা। আমি মনে হয় আপনার সমস্যা সমাধান করতে পারবো না, তবে আমি আপনার কিছু কথা বলি। অনেক সময় জিনরা কোনো মানুষকে পছন্দ করে ফলে তার কাছে আসে, তাকে ধরে। অনেক সময় কালো জাদু করে জিন পাঠানো হয়। এখন আপনার মেয়ের সাথে যে হচ্ছেটা কি সেটাই সঠিকভাবে বলতে পারছি না, তবে এইটা জানি ওই জিনটার ক্ষমতা অনেক। আপনারা মেয়েটাকে বিয়ে দিয়ে দিন, তাহলে ওই জিনটা হয়তো আর আসতে নাও পারে। তান্ত্রিকের কথায় সামিয়ার মা বাবা ও সামিয়া চিন্তিত হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার সেদিন বিকেলবেলায় সামিয়া আমাকে কল দেয় আর তান্ত্রিকের বলা সব কথা খুলে বলে। সব শুনে আমি সামিয়াকে বলি, সামিয়া আসলে কি বলবো, ঘটনা এখন শুধু তোমার সাথে ঘটছে না, আমার সাথেও ঘটে। আমি গতকাল রাতে ওই ভয়ঙ্কর জিনটাকে দেখেছি। সেই জিনটা আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরেছিল। যা আমার তা অন্য কারো হতে পারে না। আজকের পর তুই ওই মেয়ের সাথে কথা বলবি না। আমি কাউকে সাবধান করি না, মেরে ফেলি, কিন্তু তোকে একটা সুযোগ দিলাম। আমার কথায় সামিয়া কান্না করতে করতে বলে। এইসব কি শুরু হলো? আমার সাথে কেন এমনটা হলো? তুমি প্লিজ আমাকে ভুলে যেও না। সামিয়া কান্না করো না, আমাকে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এতে আমার মৃত্যু হলে হবে, ওই জিনটা যা করার করুক,
আমি তোমার সাথে কথা বলবো, আমাদের কথা হবে। তান্ত্রিক বলেছে আমাকে বিয়ে দিতে। এখন মা বাবা যদি তান্ত্রিকের কথা মতো আমাকে অন্য কোথাও বিয়ে দেয়, তখন কি হবে? না না, অন্য কোথাও বিয়ে হবে না তোমার। দরকার হয় আমি তোমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমার মা বাবা তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইলে বা বিয়ের কথা তুললে আমাকে বলবা, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমার কথায় সামিয়া রাজি হয়ে ফোনটা রেখে দিল। এই ঘটনা রাতে সামিয়ার সাথে আবার ওই একই ঘটনা ঘটলো। জিনটা রোজ রাতের মতো সামিয়ার কাছে আসলো ও শারীরিক সম্পর্ক করে চলে গেল। কিছুদিন ধরে সামিয়ার সাথে এরকম ঘটনা আমি মানতেই পারছিলাম না। তাই অন্য একজন বড় কবিরাজের কাছে গিয়ে জানতে পারি সামিয়াকে সত্যি সত্যি কালো জাদু করা হয়েছে। কবিরাজের কথায় আমি সামিয়াকে কল দেই আর বলি, সামিয়া, আমি জানতে পারছি তোমাকে কালো জাদু করা হয়েছে। আমাকে কবিরাজ বলল তোমাকে তোমার আত্মীয়দের মধ্যে কেউ কালো জাদু করছে। তুমি চাইলে তোমার মা বাবাকে নিয়ে আসো। আমি যে কবিরাজের কাছে গিয়েছি তোমরা এসে নিজের কানে শোনো, তোমাকে তোমার আত্মীয়র মধ্যে কেউ কিছু করেছে। হ্যাঁ, আমিও এরকম সন্দেহ করেছিলাম। আমি জানি কি হতে পারে। কি? তুমি জানো কে করেছে বলো? একজন না, আমার সন্দেহ হয় দুই পরিবারকে। এক আমার খালা আর তার পরিবার, দুই আমার ফুপু ও তার পরিবার। সামিয়ার কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছিল। আমার তো খালাতো ভাই ও খালা আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমার বাবা আত্মীয়র মধ্যে আমাকে বিয়ে দেবে না। শুধু খালা না, ফুফাতো ভাইও আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়। আগে বলেছিলাম বাবা কোনো আত্মীয়ের মধ্যে আমাকে বিয়ে দেবে না। এই নিয়ে খালা ফুপুদের সাথে আমাদের অনেক ঝগড়া হয়। ঝগড়ার সময় আমাকে নিয়ে খালার ফুপারা অনেক কথা বলে। এখন তুমি বলছো আমি কালো জুতো করা হয়েছে। যদি সত্যি তাই করা হয় তাহলে ওইটা ওদের মধ্যে কেউ হতে পারে। তুমি বিষয়টা বাড়িতে জানাও, ও তোমার ফুফুর বাড়ির সবাই ও খালার বাড়ির সবাইকে হাজির করো আর বিচার করো ওদের। আচ্ছা, তুমি ফোনটা রাখো, আমি মা বাবা ও ভাইয়ের সব ঘটনা খুলে বলি। কথাটা বলে সামিয়া ফোন রেখে দিল। ফোন রেখে সামিয়া ওর বাবা মাকে সবাইকে ঘটনাটা খুলে বলল। সামিয়া বলল, আমি কালো জুতো করা হয়েছে, কে করছে সেটা সঠিকভাবে জানা যায়নি, তোমরা সবাইকে ডাকো। সামিয়ার কথায় ওর বাবা তাই করলেন। সামিয়ার খালার বাড়ির সবাই ও ফুফুদের বাড়ির সবাইকে ওদের বাড়িতে ডাকলেন। সামিয়ার বাবার ডাকে সবাই আসায় সামিয়ার বাবা সবাইকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, এখানে সবাইকে ডাকা হয়েছে বিশেষ একটা কারণে। আমার মেয়ে সামিয়া, ওর সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। আমরা অনেক চেষ্টা করে জানতে পারছি ওকে কালো জাদু করা হয়েছে। কে করছে সেটা জানতে পারিনি বলেই সবাইকে ডাকা। আমি তোমাদের সবাইকে ডাকছি কারণ সন্দেহটা তোমাদের উপরেই। আমার মেয়ে সামিয়ার সাথে তোমাদের ছেলের বিয়ে দেইনি বলে রাগের বশে তোমাদের মধ্যে কেউ না কেউ এই কাজটা করছো। এখন কে করছো এটা স্বীকার করো, এতে তোমাদের জন্যই ভালো হবে। সামিয়ার বাবার কথায় ওর ফুফু সামিয়ার বাবাকে বলে, ভাইজান, আমি আপনার আপন বোন। আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাইছিলাম, কিন্তু পারিনি। এই নিয়ে ঝগড়াও হয়েছে, কিন্তু আপনি কিভাবে ভাবলেন আমি আমার নিজের ভাতিজিকে কালো জাদু করব বা আমার ছেলে করবে? আপনি এই রকম একটা সন্দেহ আমাদের করতে পারলেন? ওদিকে সামিয়ার খালাও বলল একই কথা। সামিয়ার খালা বলল, দুলা ভাই, আমিও আমার পরিবার এমন না। আপনি ভুল ভাবছেন আমাদেরকে। সামিয়াকে আমার ছেলে পছন্দ করে, ওকে বিয়ে করতে পারেনি, তাই বলে কালো জাদুর মতো একটা জঘন্য পাপ কাজ আমরা কিভাবে করতে পারি? আমরা এ বিষয়ে কিছু জানি না। তোমরা দুজনই আমার আপনজন, কিন্তু আপনজন বলে যে আমার মেয়ের ক্ষতি করবে না তা কিন্তু না। আমি আজ বা কাল আমার মেয়েকে কালো জাদু করছে সেটা জেনে ছাড়বো, তখন আর বাঁচার উপায় থাকবে না। আমাদের কথা চিন্তা না করে এটা চিন্তা করা, যেদিন সত্যিটা জানতে পারবেন সেই দিন কি হবে? যেই দিন জানবেন আমরা কেউ দোষী না, সেদিন কি হবে? আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। কথাটা বলে সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পর সামিয়ার মা বাবা ভাবতে লাগলেন, কে করতে পারে এমন কাজ? আসলেই কি সামিয়াকে কালো জাদু করা হয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? যাই হোক, ভাবতে ভাবতে সেদিন চলে যায়। সেদিন রাতে সামিয়া একা না ঘুমিয়ে ওর মায়ের সাথে ঘুমায়, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সেই ভয়ঙ্কর জিনটা
সামিয়ার কাছে আসে ও শারীরিক সম্পর্ক করে চলে যায়। যাবার আগে বলে যায়, আর মাত্র কয়েকদিন, কিছুদিন পর আমি আমার কাজ করে চলে যাব। জিনটা চলে যাওয়ার পর সকালে সামিয়া ওর মা বাবাকে সব খুলে বলায়। সামিয়ার মা বাবা ও ভাই পাগলের মতো কবিরাজ তান্ত্রিক হুজুর এসবের খোঁজ করতে থাকে। খোঁজ করতে করতে সামিয়ার ভাবির দাদা একজন মাদ্রাসার হুজুরের কথা বলেন। সামিয়ার ভাবির দাদা বলেন, ওই হুজুরের কাছে গেলে আশা করি উনি আল্লাহর রহমতে আপনাদের সমস্যা সমাধান করবে। ওনার কথায় সামিয়ার ভাই ও তার বাবা চলে যায় সেই হুজুরের কাছে, ওনার মাদ্রাসায়। সবাই মাদ্রাসায় যাওয়ার পর সেই হুজুর বললেন, আপনারা কে আর কার কাছে আসছেন? আপনার কাছে আসছি হুজুর, অনেক বড় বিপদে পড়ে। আপনি একটু সাহায্য করুন। আমার মেয়েটার এমন পরিস্থিতি, আমি আর দেখতে পারতেছি না। এই বলে সামিয়ার বাবা হুজুরকে সব ঘটনা খুলে বলে। সব শুনে হুজুর বললেন, সত্যি বলতে আমি জিনে ধরা রোগী দেখি না, আর রোগী দেখতে কোথাও যাইও না। আপনাদের সমস্যার কথা শুনলাম, সব শুনে মনে হলো আপনাদের সাহায্য করা দরকার। আল্লাহ চান তো আমি আপনাদের সাহায্য করতে পারবো। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। কথাটা বলে হুজুর কোথায় জানি গেলেন, আর একটু পর ফিরেও আসলেন। হুজুর এসে সামিয়ার বাবাকে বললেন, আপনার মেয়ে সামিয়াকে ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। এটা খুব কঠিন লেভেলের নিকৃষ্ট কালো জাদু। এটা এমন এক কালো জাদু যেটা কেউ সহজে ধরতে পারবে না। মানুষ তো দূরের কথা, কোনো জিনও সহজে বুঝতে পারবে না আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। আমি আল্লাহর রহমতে আমার বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি। আমি এটাও জানতে পেরেছি কে কালো জাদু করছে। আমি এই কালো জাদু কাটাতে পারবো না। এটা যে করছে সেই পারবে কালো জাদু কাটাতে। আমি আপনাদের তার নাম বলছি যে কালো জাদু করছে। আপনারা তার কাছে যান, ঝগড়া না করে অনুরোধ করুন সে যেন কালো জাদু তুলে নেয়। এই বলে হুজুর সামিয়াকে কালো জাদু করা ব্যক্তির নাম বললেন। হুজুরের মুখে কালো জাদু করা ব্যক্তির নাম শুনে ও যেন আকাশ থেকে পড়ল। কে সেই ব্যক্তি জানতে পারবেন একটু পর। হুজুরের মুখে সব ঘটনা শুনে সামিয়ারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সামিয়া আমাকে কল করে বলে, নিশাদ দেখা করো, জরুরি কথা আছে। সামিয়ার কথায় আমি রাজি হয়ে যাই আর দুজনে দেখা করি। আমাদের দেখা হতেই সামিয়া বলে, নিশাদ, আমি জানতে পেরেছি আমাকে কালো জাদু কে করেছে। তাই? কে করেছে? তোমার ফুফাতো ভাই নাকি খালাতো ভাই? তার নামটা বলো তো, আমি কি যে করব। আমার কথায় সামিয়া কান্না করতে লাগলো। ওর কান্না দেখে ওর পাশে বসলাম। এই কি হলো, কান্না করছো কেন, বলো আমাকে। আমার কথায় সামিয়া কান্না ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলল, দুনিয়া থেকে সত্যিকারের ভালোবাসা নেই, ভালোবাসা বলতে কি সব অভিনয়? সামিয়ার কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, কি বলো, তোমার কথা তো কিছুই বুঝতেছি না। আর কত অভিনয় করবার? তুমি কেন করলে এটা নিশাদ? তোমার ভালোবাসার সুযোগ নেই এমনটা করতে পারলে? বয়ফ্রেন্ড হয়ে আমি কালো জাদু করতে পারলে? সামিয়ার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে সামিয়ার ভাই এসে আমার হাত চেপে ধরলেন আর বললেন, বল কেন করছিস এসব? সামিয়ার কথা ও তার ভাইয়ের আচরণে আমি বলে উঠি, ওহ, তাহলে সত্যিটা জানতে পেরেছো তাই না? আমার কথায় সামিয়া বলল। তাহলে স্বীকার করছো তুমি আমাকে কালো জাদু করেছো? এদিকে সামিয়ার ভাই আমাকে বলছে, কি হলো, কথা বল। কেন করলি আমার বোনের সাথে এমনটা? আর তোকে কেন জানি চেনা চেনা লাগে। সামিয়ার ভাইয়ের কথায় আমি বললাম, চেনা চেনা লাগছে তাই না? দেখ, আমার মুখের দিকে ভালো করে দেখ, আমাকে তুই চিনবি রে বেঈমান। বল কে তুই, বল। হাত ছাড় আমার। কথাটা বলে হাতটা ছাড়িয়ে বললাম, আমি জেসমিনের ভাই। জেসমিন? কোন জেসমিন? সামিয়ার ভাইয়ের কথায় আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কোন জেসমিন? এখন জেসমিনকে চিনিস না? চিনবি কেমনে রে বেঈমান? তুই তো এখন অন্য একটা মেয়েকে বিয়ে করেছিস। আমি সেই জেসমিনের কথা বলছি, যেই জেসমিনকে ভালোবাসছিলি তুই। তোর ভালোবাসা জেসমিনের কথা বলছি আমি। আমার বড় বোনের সাথে ভালোবাসা ছিল তোর। আমার বোন মন থেকে তোকে ভালোবাসছিল, আর তুই বিয়ে করেছিলি অন্য একটা মেয়েকে। তুই আমার বোনকে ভুলে অন্য একটা মেয়েকে বিয়ে করায় কষ্ট, দুঃখে ও যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বোনটা পাগলি হয়ে যায়। আমার বোনটা এখন পাগলি, ওকে ঘরে আটকে রাখতে হচ্ছে তোর কারণে। তোর কারণে আমার বোনটা পাগলি। কি দোষ ছিল ওর? তোর কারণে আমার বোনের এই অবস্থা।
তাই আমি রাগে তোর বোনের সাথে ভালোবাসায় জড়াই। শুধু তাই না, তোর বোনের উপর কালো জাদু করি। এটা এমন একটা কালো জাদু যেটার মাধ্যমে একটা ভয়ঙ্কর ও শক্তিশালী জিনকে তোর বোনের উপর চালান করে দেওয়া হয়েছে। এখন সেই জিনটা তোর বোনকে আস্তে আস্তে পাগলি করে দিবে। এই দিনটারই অপেক্ষা করছিলাম রে। কেমন লাগছে এখন? এখন যা, পারলে নিজের বোনকে বাঁচা, সুস্থ কর নিজের বোনকে। কথাটা বলে সেখান থেকে চলে আসি আমি। ওদিকে আমার কথায় সামিয়া পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি আর ওদের দিকে না তাকিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আপুর কাছে গেলাম। আপুর তো মাথায় সমস্যা, ও পাগলামি করছে। আপুর দিকে তাকাতেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন হাসতে হাসতে বললাম, আপু, তোর কষ্টের প্রতিশোধ আমি নিয়েছি আজ। আজকে ওদের বুঝিয়ে দিয়েছি কষ্ট কাকে বলে। কথাগুলো বলছি আর চোখ বেয়ে পড়ছিল পানি। আমি গুটিসুটি হয়ে সামিয়ার কথা ভাবতে লাগলাম। একসময় হঠাৎ মনে হলো, প্রতিশোধ নিতে গিয়ে আমি সামিয়ার সাথে অন্যায় করিনি তো? এখানে একটা কথা বলে রাখি, সামিয়াকে আমি কালো জাদু করেছি ঠিকই, কিন্তু আপনারা যেভাবে ভাবছেন ওভাবে নয়। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন না, একটু পরে বুঝতে পারবেন, অপেক্ষা করুন। আমি আপুর পাশে বসে কান্না করার সময় মা বাবা ওখানে আসে। ওনারা আসায় আমি তাদেরকে আমার ও সামিয়ার বিষয়ে সব খুলে বলি। সব শুনে আমার বাবা বলে, বাবা নিশাদ, তুই কি করিস এটা? দেখ বাবা, কেউ আঘাত করলে বা বকা দিলে আমাদেরও যে তোকে উল্টো আঘাত করতে হবে বা বকা দিতে হবে এমনটা নয়। কারো আঘাত ও কষ্ট সহ্য করার নামই জীবন। অনেক সময় এগুলো সহ্য করে থাকতে হয়। আমাদের উপর যে অপরাধ করছে, আমরা না পারলেও আল্লাহ ঠিকই তাকে একদিন না একদিন শাস্তি দিবে। তুই সামিয়ার সাথে এটা ঠিক করিসনি বাবা। সামিয়ার ভাই তোর বোন মনে, আমার মেয়ের সাথে যেটা করেছি সেটা অপরাধ। অপরাধের শাস্তিও একদিন না একদিন পাবে, কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়া ঠিক হয়নি। দেখ বাবা, ওরা খারাপ বললে কি আমাদেরও খারাপ হতে হবে? এটার নাম কি জীবন? তুই সামিয়াকে কালো জাদু করেছিস, তুই সেটা কাটাবি। তুই এখনই যা সেই কবিরাজ বা তান্ত্রিকের কাছে যা, আর এর উপর থেকে কালো জাদু কাটিয়ে নিয়ে আয়। মা বাবার কথায় আমার নিজেরও খারাপ লাগলো। আমি তখনই রওনা করলাম সেই তান্ত্রিকের বাড়িতে। আমি এক তান্ত্রিককে দিয়ে সামিয়ার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছি। আমি সামিয়ার সাথে প্রেম করার সময় কৌশলে ওর মাথার চুল ও ওর জামার একটু অংশ এনে তান্ত্রিককে দিয়েছিলাম। শুধু তাই না, গভীর রাতে একটা কবরস্থান থেকে একটা লাশের কাফনের কাফন ও সেই লাশের একটা আঙ্গুল কেটে নিয়ে আসছিলাম। এইসব কিছু তান্ত্রিককে দেওয়ায় উনি এগুলো ও একটা কালো ছাগল বলি দিয়ে তার রক্ত দিয়ে কালো জাদু করে একটা ভয়ঙ্কর জিনকে সামিয়ার কাছে পাঠায়। এখানে একটা কথা বলি, এই যে আমি কালো জাদু করতে কি কি করেছি, এসব শুনে কেউ আবার কখনো ভুলে কাউকে কালো জাদু করতে যাবেন না। আমার এই গল্পটার মূল কারণ কালো জাদু করা থেকে সাবধান করা। ভুল করে কখনো কাউকে কালো জাদু করলে উল্টো আপনি মহাবিপদে পড়বেন, আপনার অনেক বড় ক্ষতি হবে। গল্পটা শুনতে থাকুন, দেখবেন আমি কালো জাদু করার ফল কি হয়। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে সেই তান্ত্রিকের কাছে যাই। ওনার কাছে যাওয়ার পর আমি রেগে গিয়ে বলি, আপনি কি করেছেন এটা? আপনার সাথে কি কথা ছিল? আমি আপনাকে বলেছিলাম সামিয়ার উপর কালো জাদু করে জিন চালান করবেন। সেই জিন যেন গিয়ে শুধু সামিয়াকে একটু ভয় দেখায় আর ওকে আস্তে আস্তে পাগল করে দেয়। কিন্তু আপনি যে জিনটাকে পাঠিয়েছেন সে তো সামিয়ার সাথে সহবাস করে, শারীরিক সম্পর্ক করতে তো বলিনি আমি, তাহলে ওটা কেন করে? আসলে কালো জাদু করতে তোমাকে যা যা আনতে বলেছিলাম তা তো নিয়ে আসছো তোমরা। ওইসব কিছু দিয়ে আমি তন্ত্রমন্ত্র পড়ে ভয়ঙ্কর পিশাচ জিনকে আমন্ত্রণ জানাই। আমি ভেবেছিলাম সাধারণ কোনো জিন আসবে, কিন্তু আমার আমন্ত্রণে হাজির হয়েছে অনেক বড় ভয়ঙ্কর একটা জিন। এই গোত্রের জিনেরা খুব ভয়ঙ্কর হয়। এরা একবার যা বলে বা ভাবে সেটাই করে ছাড়ে। যেটা সেটা তো করা যাবে না। আমি সামিয়ার পরিবারের উপর রাগ করে সামিয়াকে কালো জাদু করেছিলাম ঠিকই, কিন্তু আমি এটা চাই না একটা জিন ওর সাথে শারীরিক সম্পর্ক করুক। আপনি কিছু একটা করেন। এখন আর বলে কোনো লাভ নেই, ওরা যা করার করবে। না না, এটা হতে পারে না। আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি দয়া করে কোনো একটা ব্যবস্থা করেন। আপনি কালো জাদু কাটিয়ে নিন, ওই জিনটাকে সামিয়ার জীবন থেকে সরিয়ে দিন। একটা উপায়ে কালো জাদু কাটানো যাবে, কিন্তু এর জন্য অনেক ভয়ঙ্কর কাজ করতে হবে তোমাকে। ভয়ঙ্কর কাজ? কি কাজ করতে হবে বলুন?
মনে আছে ওই মেয়েটাকে কালো জাদু করার সময় তুমি রাতের বেলা কবরস্থানে গিয়েছিলে? সেখানে গিয়ে একটা লাশের আঙ্গুল কেটে নিয়ে আসছিলে। এখন তোমাকে আবারও সেই কবরস্থানে যেতে হবে, আর ওই লাশের কেটে নিয়ে আসা আঙ্গুলটা সেই কবরে রেখে আরেকটা আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। মানে প্রথমে যদি ওই লাশটার ডান হাতের আঙ্গুল কেটে নিয়ে আসো, এবার বাম হাতের আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। আরেকটা কথা, এবারের কাজটা তুমি একা না, ওই মেয়েটাকে নিয়েই করতে হবে। তুমি যে লাশের আঙ্গুলটা কেটে নিয়ে আসছো, ওটা তো এখনো আমার কাছেই আছে। ওই আঙ্গুলটা মেয়েটার কবরে ফেলে আর তুমি নতুন করে আরেকটা আঙ্গুল কেটে নিয়ে আসবা। তান্ত্রিকের কথায় আমি অবাক হয়ে বললাম, এটা ছাড়া কি কোনো উপায় নেই? সামিয়া তো আমার সাথে যাবে না, ওকে কিভাবে রাজি করব? এছাড়া কোনো উপায় নেই। তুমি ওকে কিভাবে রাজি করাবা তুমি জানো। যদি পারো আমাকে জানাবা, না পারলে নেই। এভাবে চলবে। সেই জিনটা কিছুদিনের মধ্যে সামিয়াকে পাগল বানিয়ে দিবে। এতে সামিয়া মারাও যেতে পারে। না না, এটা হতে পারে না। আমি সামিয়ার কিছু হতে দিব না। আমি যেভাবেই হোক ওকে রাজি করিয়ে আপনার কাছে নিয়ে আসব। কথাটা বলে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ায় মা বাবা জিজ্ঞেস করলো কোনো সমাধান হলো কিনা। মা বাবার কথায় আমি বললাম, আল্লাহর রহমতে সমাধান হবে, তবে কিছুদিন সময় লাগবে, তোমরা চিন্তা করো না। তুই প্রান্তিকের কাছে যাবার পর সামিয়ার মা বাবা আমাদের বাড়িতে আসছিল। ওরা এসে তোর আপুকে দেখে আমাদের বলল, ভাই সাহেব, আমি মানছি আমার ছেলেটা আপনার মেয়ের সাথে অন্যায় করেছে। আসলে তখন আমাদের বোঝা উচিত ছিল ওদের ভালোবাসাটা সত্যি। আমার ছেলে অন্য মেয়েকে বিয়ে করায় আপনার মেয়েটার মাথায় সমস্যা হয়েছে। এই জন্য আমিও আমার পরিবারের সবাই আপনাদের কাছে মাপ চাচ্ছি। আপনারা দয়া করে আমাদের মাফ করে দেন, আর আমার মেয়ে সামিয়ার উপর থেকে কালো জাদু তুলে নেন। ওদের কথাই আমি বলি, ভাই আমরা আপনাদের মাফ করে দিছি, আর আমার ছেলে নিশাদ অলরেডি প্রান্তিকের কাছে গেছে কালো জাদু তুলে নিতে। আপনারা চিন্তা করবেন না। ভালো করছো, তোমরা ঘরে যাও, চিন্তা করো না। তান্ত্রিক বলেছে একটা ব্যবস্থা করবে। আমার কথায় মা বাবা ঘরে চলে গেল। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছি সামিয়াকে কিভাবে রাজি করানো যায়। সামিয়া তো কালকে কলেজে আসবে নিশ্চয়ই। দেখি, কালোর সাথে কথা বলে দেখি। কথা মতো পরের দিন সামিয়ার কলেজের বাইরে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সামিয়া কলেজ থেকে বের হলো। ও বের হয়ে আমাকে দেখে অন্যদিকে হাঁটতে লাগলো। তখন পিছন থেকে আমি বলতে লাগলাম, সামিয়া দাঁড়াও, একটা কথা ছিল, শোনো, জরুরি একটা কথা। এই বলে সামিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন সামিয়া বলল, কে আপনি? দেখো সামিয়া, আমি জানি তোমার সাথে অন্যায় করেছি, এই জন্য মাফ চাচ্ছি। আমাকে মাফ করে দাও, আর আমার কথা শোনো। বেইমানের কথা কেন শুনবো? যান এখান থেকে। আপনি আপনাকে চিনি না, আর আপনার সাথে কোনো কথাও বলতে চাই না। রাস্তা ছাড়ুন। দেখো, তোমার অনেক বিপদ, আমার কথা শোনো, এতে তোমারই ভালো হবে। আমার ভালো মন্দ এত দেখতে হবে না, চলে যা না বলছি। না, যাব না। তোমার অনেক সমস্যা হবে। ওই জিনটা তোমার অনেক সমস্যা করবে, অনেক ক্ষতি হবে তোমার। কি করে করবে? আমি তো মরতেই চাই। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার কি হয় তবে ওই জিন আমাকে মেরে ফেলবে, তো ফেলুক, আমি মরতেই চাই। কথাটা বলে সামিয়া চলে যেতে লাগলো। তখন আমি ওর হাতটা টেনে ধরাই। ও বলতে লাগলো, ছাড়ো, ছাড়ো বলছি। এদিকে তখন কিছু ছেলে পেলে এসে বলতে লাগলো, এই রাস্তার মধ্যে সব কি? ওর হাত ধরে রাখছো কেন? আমার গার্লফ্রেন্ড ও, তাই হাত ধরেছি, আপনারা চলে যান। আমার কথা শেষ হতেই সামিয়া বলল, না, আমি ওনাকে চিনি না, আমাকে ডিস্টার্ব করছে। সামিয়ার কথায় সেই ছেলেগুলো আমাকে মারতে লাগলো। এদিকে তখন সামিয়া বাড়িতে চলে গেল। ছেলেগুলো আমাকে মারতে মারতে আহত করে সেখান থেকে চলে গেল। আমি আহত হয়ে ফিরে গেলাম বাড়িতে। সেদিন রাতের ঘটনা। সামিয়া ওর মায়ের সাথে ঘুমিয়েছিল। হঠাৎ মধ্যরাতের দিকে ওর ঘুম ভেঙে যায়। ও দেখে ও রুমে কেউ নেই, আর রুমটা অচেনা। এই রুমটা দেখে মনে হচ্ছে এটা পুরনো কোনো বাড়ি। নিজেকে অচেনা একটা জায়গায় দেখে সামিয়া চিৎকার করতে লাগলো। আর তখনই সেই রুমের দরজাটা আস্তে আস্তে করে
একাই খুলে গেল, আর সেখানে চলে আসলেন সেই ভয়ঙ্কর জিনটা। জিনটাকে দেখে সামিয়া চিৎকার করতে লাগলেন। এদিকে সেই জিনটা সামিয়ার অনেক কাছে এসে বললেন, তাহলে সব কিছু জেনে গেলি? কালা জাদুর মাধ্যমে তোকে আমার কাছে পাঠানো হয়েছে। সব কিছু যখন জেনে গেছিস তখন এটাও জেনে রাখ, আমি সাধারণ কোনো জিন না। আমি যা করতে আসি তা করব। আমি এত সহজে তোর পিছন ছাড়ব না। কথাটা বলেই জিনটা বিকট শব্দে হাসতে লাগলো। ওর ভয়ঙ্কর ও বিকট শব্দে সামিয়া বেহুশ হয়ে যায়। সামিয়ার হুঁশ ফেরে ওর মায়ের ডাকে। সামিয়া, কি হয়েছে তোর? তুই ঘুমের মাঝে এরকম করছিস কেন? মা, আমাকে ওই জিনটা কোথায় যেন নিয়ে গেছে, একটা পুরোনো বাড়িতে। কই, তুই তো কোথাও যাসনি, এখানে আমার পাশেই তো শুয়েছিলি। তুই স্বপ্ন দেখছিস। না না, এটা স্বপ্ন হতে পারে না, আমি বাস্তবে দেখেছি। আমি বুঝতে পারছি না ওই জিনটা আমাকে কিভাবে নিয়ে গেল। ভয় পাস না, ঘুমা, আমি তো আছি তোর পাশে। মায়ের কথায় সামিয়া ওর মাকে জড়িয়ে ধরে ঘুমালো। পরের দিন সকালে সামিয়ার কল পেয়ে ঘুম ভেঙে গেল আমার। ওর ফোনটা রিসিভ করতে ও বলল, দেখা করো, কথা আছে। সামিয়ার কথায় আমি ঠিকানা জেনে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। নাস্তা শেষ করে সামিয়ার দেওয়া ঠিকানায় গিয়ে দেখলাম ও ওখানে বসে আছে। ওখানে ওর কাছে যেতেই বলল, গতকালকে কি বলেছিলি যেন, কি করবে? যে তান্ত্রিক কালো জাদু করেছিল তোমাকে সেই কিছু কাজ করতে বলেছে। তান্ত্রিক বলেছে ওনার মোতাবেক কাজ করলে তোমার উপর থেকে কালো জাদু কেটে যাবে, সুস্থ হয়ে যাবা তুমি। কি করতে বলেছে উনি? শুনে ভয় পেও না। তান্ত্রিক বলেছে রাতের বেলা কবরস্থানে গিয়ে একটা লাশের আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। কি? না না বাবা, আমি এসব পারবো না। লাশে আঙুল কাটে তো দূর, আমি তো রাতে কবরস্থানের দিকে যেতেও পারবো না। আরে ভয় কিসের, কিচ্ছু হবে না। আমি তো তোমাকে কালো জাদু করতে তান্ত্রিকের কথা মতো একাই গিয়ে লাশের আঙ্গুল কেটে নিয়ে আসছি। এখন সেই আঙ্গুলটা ওই কবরে ফেলে দিয়ে নতুন করে একটা আঙ্গুল কাটতে হবে। হ্যাঁ রে বেঈমান, আমি কালো জাদু করতে না জেনে আর কি কি করছিস? এই যে আবার শুরু করলা, আমাকে বকা দেওয়ার জন্য ডাকছো এখানে? যা হবার হয়েছে তো না, তোমাকে বাঁচাতে এসব করছি আর আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছ। ভয় পেও না, আমি তো আছি, তাই না? আমরা সন্ধ্যার পর কবরস্থানে গিয়ে লাশের আঙ্গুল কেটে নিয়ে আসব। শেষে তোমার উপর থেকে কালো জাদু কেটে যাবে। আমার কথায় স্বামী একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, তান্ত্রিককে জিজ্ঞেস করে আসো কখন যেতে হবে। আমি বাড়িতে গেলাম, তুমি তান্ত্রিকের কাছে গিয়ে শুনে আমাকে ফোন দিয়ে জানাবে। ঠিক আছে তাহলে বাড়িতে যাও, আমি তান্ত্রিকের বাড়িতে যাচ্ছি। আর শোনো, সরি কালকে মানুষকে দিয়ে মার খাওয়ানোর জন্য। সামিয়ার কথায় মুচকি একটা হাসি দিয়ে চলে গেলাম তান্ত্রিকের বাড়িতে। সেখানে যাওয়ার পর তান্ত্রিককে বললাম, সামিয়া রাজি হয়েছে, এখন বলুন কিভাবে আর কখন যাব। আজকের সন্ধ্যার পরে গেলে হবে, দিনের আলোতে হবে না। রাত রাত হবার সাথে সাথে কবরস্থানে যাবা আর লাশের আঙ্গুল নিয়ে আসবা। আর একটা কথা মনে রাখবা, পথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এতে ভয় না পেয়ে তোমরা তোমাদের কাজ করবা। তান্ত্রিকের কথায় আমি রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে সামিয়াকে কল দিয়ে বললাম আজকে রাতে যেতে হবে। ঠিক আছে, আমি মা বাবাকে বলবো বান্ধবীর বাড়িতে যাচ্ছি, ওই বলে সন্ধ্যায় তোমার সাথে দেখা করব। কথাটা বলে সামিয়া ফোনটা রেখে দিল আর কথা মতো সন্ধ্যায় দেখা করলো আমার সাথে। দুজনে দেখা হতে একটু অপেক্ষা করলাম রাতের জন্য। রাত হলো। রাত হয় আমি সামিয়াকে নিয়ে রওনা করলাম সেই কবরস্থানের দিকে। কবরস্থানটা গ্রাম থেকে বেশ দূরে, একটা বাগানের ভিতরে। সন্ধ্যার পর ভয়ে ওদিকে কেউ যায় না। আমিও সামিয়া হাঁটছি, চারিদিকে নীরবতা। হঠাৎ আমাদের দুজনের একসাথে মনে হলো আমাদের পিছন পিছন কেউ আসছে। পিছনে কাউকে ফিল করায় হঠাৎ করে পিছনে ফিরে দেখি কেউ নেই। পিছনে কাউকে না দেখায় সামিয়া বলল, তোমাকে আমরা তো ফিল করছো, মনে হচ্ছিল আমাদের পিছনে কেউ ছিল। হ্যাঁ ফিল তো করছি, কিন্তু পিছনে তো কেউ নেই। এটা আমাদের মনের ভুল, চলো সামনের দিকে চলো। কথাটা বলে পিছন থেকে সামনের দিকে ঘুরতেই দেখলাম সামনে সাদা কাপড় পরা, চুলগুলো এলোমেলো কেউ একজন দাঁড়িয়ে আছে। ওটাকে দেখে সামিয়া চিৎকার দিয়ে আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। সামনে থাকা সাদা কাপড় পরা জিনিসটা দেখে আমিও ভয় পাই। ভয়ে ভয়ে আমি বলি, কে 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 আপনি?
আমাদের সামনে রাস্তা আটকালেন কেন? সরে যান বলছি, সরুন। আমার কথায় সামনে থাকা ওই জিনিসটা হাসতে হাসতে বলে, সরবো না, এটা আমার জায়গা, আমি এখানেই থাকি, এটা আমার বাড়ি, সরবো না। ওনার কথায় এতক্ষণে বুঝতে পারলাম ওনার মাথায় সমস্যা। উনি একজন পাগলি। উনি পাগলি এটা বুঝতে পারায় আমি সামিয়াকে বললাম, এই ভয় পেও না, উনি একটা পাগলি, কোনো জিন বা ভূত না, পাগলি ওটা, চলো আমার সাথে। কথাটা বলে সামিয়া আর আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। তখন পিছন থেকে সেই পাগলিটা বলল, সামনে যাবি না, ফিরে যা, সামনে অনেক বিপদ, ফিরে যা বলছি। পাগলির কথায় সামিয়াকে বললাম, আরে ওর কথায় কান দিও না, পাগলি মানুষ কি না কি বলে। আমার কথায় সামিয়া পিছনে তাকিয়ে বলল, নিশাদ পিছনে দেখো, দেখো পাগলিটা কোথাও নেই। সামিয়ার কথায় পিছনে তাকিয়ে দেখলাম আসলেই পাগলটা সেখানে নেই। ওকে না দেখে আমি বললাম, আরে কোথাও চলে গেছে হয়তো। এত তাড়াতাড়ি কোনভাবে চলে যাওয়া সম্ভব না, এটা হতে পারে না, এটা কোনো পাগলি ছিল না। নিশাদ, আমার কেন জানি ভয় করে, চলো বাড়িতে ফিরে যাই। কি বলো, মাঝ রাস্তায় এসে ফিরে যাব? না, এটা হতে পারে না। তুমি আমার সাথে চলো, ভুল করেও আর পিছনে ঘুরে তাকাবা না। তান্ত্রিক বলেছে এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটবে। কথাটা বলে সামিয়ার হাতটা ধরে সামনের দিকে হাঁটতে থাকি। এদিকে প্রতিনিয়ত মনে হচ্ছিল আমাদের পিছন পিছন কেউ হাঁটছে। আমরা পিছনে কাউকে ফিল করছিলাম, কিন্তু পিছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাই সেই কবরস্থানে। সেখানে যাবার পর সামিয়া ভয়ে আমার হাত ছাড়ছে না। সামিয়াকে ভয় পেতে দেখে আমি বললাম, আরে ভয় পাও না, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, আমি কবর থেকে মাটি সরাই। আমার কথায় সামিয়া চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তখন কবর থেকে মাটি সরিয়ে কবরটা ফাঁক করে সামিয়াকে বললাম, এই সামিয়া, এই লাশের আঙ্গুলটা যেটা আমি কেটে নিয়ে গেছিলাম, এই যে নাও, এটা কবরে ফেলো, তারপর আমি নতুন করে একটা আঙ্গুল কেটে নেই। আমার কথায় সামিয়া সেই কাটা আঙ্গুলটা কবরে ফেলবে এমন একটা সময় কবরে থাকা লাশটা কেমন জানি নড়াচড়া করে উঠল, আর চারিদিকে ঝড় বাতাস বইতে শুরু করলো। এরকম দৃশ্য দেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম ভয়ে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো সামিয়ার কাছে আসা সেই ভয়ঙ্কর জিনটা। সেই জিনটা আসায় সামিয়া ভয়ে মাথা নিচু করে আমাকে জড়িয়ে ধরলো। এদিকে আমারও অবস্থা শেষ, কেননা সামনাসামনি আজ আমি প্রথম এই ভয়ঙ্কর জিনটাকে দেখছি। জিনটাকে দেখে আমিও সামিয়া ভয়ে কাঁপতে লাগলাম। তখন সেই জিনটা ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, কি করছিস? তোরা এখানে কি করছিস? সেই জিনের কথায় আমি তোতলাতে তোতলাতে বললাম, এই লাশের আঙুল কাটতে এসেছি, এটা নিয়ে তান্ত্রিককে দিলে সামিয়ার উপর থেকে কালো জাদু কেটে যাবে। আপনি আমাদের কিছু করতে পারবেন না, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাদের যেতে দিন। আমার কথায় সেই জিনটা আমাদের অবাক করা একটা কথা বললেন। সেই জিনটা বললেন, বোকার দল, এই লাশের আঙ্গুল কেটে তান্ত্রিককে কি দিলে আমি এই মেয়েটাকে ছেড়ে চলে যাব ভাবছিস? না, আমি কখনো কারো কথার বাধ্য নই। সেই তান্ত্রিক আমাকে পাঠিয়েছে সামিয়া নামক এই মেয়েটার কাছে। ওর কথায় আমি মেয়েটার কাছে আসি, আর আমি আমার মতো কাজ করতে থাকি। কিন্তু দুদিন ধরে সেই তান্ত্রিক আমাকে বলছে আমি যেন ওই মেয়েটার জীবন থেকে চলে যাই। কিন্তু আমি তো যাব না। আমি যা করতে আসছি তা করতে চাই। আমি মেয়েটাকে পাগল করতে এসে ওর প্রেমে পড়ে যাই, ভালো লেগে যায় ওকে। সেই জন্য ওর সাথে শারীরিক সম্পর্ক করতে থাকি। আমি তান্ত্রিকের কথা শোনার বা তান্ত্রিককে একটা বুদ্ধি করে। তান্ত্রিক তোদের বলে এই লাশের আঙ্গুল কেটে নিয়ে যেতে, এই কালা জাদু উঠে যাবে। কিন্তু এটা সত্য নয়, এটা হলো এই লাশের আঙ্গুল। ওই জিনিস দিয়ে সে তান্ত্রিক আমাকে তার বশ করবে, আমাকে বন্দি করে ওর গোলাম বানিয়ে রাখবে। কিন্তু জানে না আমি কে। আমি তান্ত্রিকের চালাকি বুঝতে পেরেছি, আর সাথে সাথে তান্ত্রিককে মেরে ফেলি। ভয়ঙ্করভাবে মেরে ফেলেছি তান্ত্রিককে। সেই জিনের কথায় মাথাটা ঘুরে গেল। অবাক হয়ে বললাম, কি, তান্ত্রিক মারা গেছে? ওকে মেরে ফেলেছেন? তাহলে এখন সামিয়ার কি হবে? আমি যা চাইবো তাই হবে। আমাকে কোনোভাবে এই মেয়ের কাছ থেকে কেউ ছাড়াতে পারবে না। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে পালা,
না হলে দুজনকে এখানে মেরে ফেলবো। সেই জিনের কথায় আমিও সামিয়া দুজনে চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম। আমরা দৌড়ে চলে যাই তান্ত্রিকের বাড়িতে। সেখানে যাওয়ার পর দেখলাম সত্যি সেই জিনটা তান্ত্রিককে মেরে ফেলেছে। তান্ত্রিকের লাশ দেখে আমিও সামিয়া সেখান থেকে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় সামিয়া আমাকে বলল, আমাকে একা রেখে যেও না, আমাকে বাড়িতে রেখে আসো, তারপর তুমি বাড়িতে যাও। সামিয়ার কথায় আমি ওকে ওর বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম। তখন সামিয়া আবারও বলল, এখন কি হবে? তান্ত্রিক তো মারা গেল, সেই জিনটা বলেছে আমাকে নাকি পছন্দ করে, আমাকে ছেড়ে যাবে না। এখন আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না, আমি একজন কবিরাজের কথা জানি। ওই কবিরাজও অনেক কিছু জানে। কাল আমি তোমাকে নিয়ে ওনার কাছে যাব। উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বলবেই। কথাটা বলে সামিয়াকে ওর বাড়িতে রেখে আমি আমার বাড়ির দিকে যেতে থাকি। আমি আমার বাড়ির কাছাকাছি যাব, এমন সময় সেই ভয়ঙ্কর জিনটা আমার সামনে এসে হাজির। সেই জিনটা আমার সামনে আসায় আমি ভয় পেয়ে চিৎকার দিতে যাব, তখনই সে আমাকে বলল, খবরদার চিৎকার করবি না, তোকে যা বলবো তাই শোন। তুই সামিয়াকে বলে যা, সামিয়াকে নিয়ে বেশি কিছু করতে চাবি না। তুই সামিয়াকে বলেছিলি কালকে কোন কবিরাজের বাড়িতে যাবি। ভুল করেও কালকে ওকে নিয়ে সেই জায়গায় সেই কবিরাজের বাড়ি যাবি না। যদি যাস তো সামিয়ার মতো তোর পিছনে লাগবো, তোর সাথে সাথে শেষ করে দেবো তোর পরিবারকে। কথাটা বলে বাতাসে মিশে গেল সেই জিনটা। ও চলে যাওয়ার পর আমি এক দৌড়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা আমাকে সামিয়ার বিষয়ে জিজ্ঞেস করায়। আমি আর কিছু না লুকিয়ে সব সত্য ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে মা বাবা বুঝতে পারেন সেই জিন এত সহজে ছাড়বে না সামিয়াকে। দুই পরিবার মিলে এখন কোনো উপায় খুঁজতে হবে। তখন বাবা মাকে বলল, নিশাত, সামিয়ার বাবার নাম্বারটা দিয়ে তো, দিয়ে তুই খাবার খেয়ে ঘুমা। আমি সামিয়ার বাবার সাথে একটু কথা বলি। বাবার কথায় আমিও আর কথা বাড়ালাম না। বাবাকে সামিয়ার বাবার নাম্বার দিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন সকালে মায়ের কাছে জানতে পারলাম গত রাতে বাবা সামিয়ার বাবার সাথে আলোচনা করেছে। আজকে দুই পরিবারের সবাই মিলে সামিয়াকে নিয়ে যাবে সেই বড় কবিরাজের কাছে। মায়ের কথায় আমি সামিয়াকে কল দিলাম। সামিয়াকে কল দেওয়ায় ও বলল, আমরা রেডি হচ্ছি, তোমরাও রেডি হয়ে আসো। সামিয়ার কথায় আমরা সবাই রেডি হয়ে ওদের সাথে দেখা করলাম। তখন সবাই মিলে চলে গেলাম সেই কবিরাজের কাছে। আমরা সবাই কবিরাজের কাছে যাওয়ার পর উনি সব সত্য ঘটনা শোনেন। সব শুনে কবিরাজ বলেন, আমি আপনাদের মুখের সব ঘটনা শুনে বুঝতে পারছি সেই জিনটা অনেক শক্তিশালী। আমি এটাও বুঝতে পারছি আমি ওর সাথে শক্তি দিতে পারবো না। আমি এই কাজটা করতে পারবো না ঠিকই, কিন্তু আমি একজন হুজুরের ঠিকানা আপনাদের দেই। আপনারা সেই হুজুরের সাথে দেখা করুন। আপনাদের যে সমস্যা, আল্লাহর রহমতে উনিই পারবে এই কাজটা করতে। সেই হুজুরের অনেক জিন ছাত্র আছে, শুধু তাই না, বড় বড় জিনের সাথে ওনার বন্ধুত্ব। আপনারা ওনার কাছে যান। কথাটা বলে সেই কবিরাজ সেই হুজুরের ঠিকানা দেন। হুজুরের ঠিকানা নিয়ে আমরা সবাই তখনই ওদিকে চলে যাই সেই হুজুরের কাছে। ওনার কাছে যাওয়ার পর সব সত্য ঘটনা খুলে বলি। সব শুনে হুজুর আমার উপর অনেক রাগ করে বলে, কালো জাদুর মতো একটা পাপ কাজ কিভাবে করতে পারলে? কালো জাদু করে আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারেনি, উল্টো তারই ক্ষতি হয়েছে। যে কালো জাদু করে উল্টো তার অনেক বড় ক্ষতি হয়, এমনকি ভয়ঙ্করভাবে মৃত্যু হতে পারে। তুমি কি জানো কালো জাদু করা মানে আল্লাহর বিরুদ্ধে গিয়ে কাজ করা? তুমি কি জানো এতে তোমার ঈমান চলে গেছে? তোমার তওবা করে কালিমা পড়ে আবার মুসলিম হতে হবে। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, তার আগে তুমি তওবা করো। হুজুরের কথায় আমি তওবা করলাম। জীবনে যতদিন বেঁচে থাকবো কখনো কাউকে কালো জাদু করব না। এরকম পাপ কাজের ধারের কাছেও আমি কখনো যাব না। আমি তওবা করে কালেমা পড়ার পর হুজুর বলেন, আমি আপনাদের বিষয়টা দেখছি। এই বলে হুজুর কিছুক্ষণ সময় নেন আর বলেন, আপনার মেয়ের পিছনে যে জিনটা লেগেছে সে খুবই খারাপ ও ভয়ঙ্কর। আল্লাহ চাইলে আমি এর সমাধান করতে পারবো, কিন্তু একবারে এই সমস্যার সমাধান করা যাবে না, 2 ধাপে ঠিক করতে হবে। আপনারা 2টি পরিবার আমার কাছে আসছেন, ভালো করছেন। এই মেয়েটা সামিয়া, ওর সমাধান করতে ওর সাথে নিশাদের বিয়ে দিতে হবে।
ওদের দুজনের বিয়ে হলে তখন হয়তো ঝামেলা ছাড়াই সেই ভয়ঙ্কর জিনটা সামিয়ার জীবন থেকে চলে যাবে। আমি ভেবেচিন্তে এই কথাটা বললাম। যখন কোনো জিন কোনো ছেলে বা মেয়েকে বিয়ের আগে ভালোবাসা বা তার সাথে সহবাস করে, তখন সেই জিন বা পরীর হাত থেকে বাঁচতে বিয়ে করতে হয়। আপনার মেয়ে সামিয়া ও নিশাদের বিয়ে হলে তখন ওরা স্বামী স্ত্রী একসাথে থাকবে। তখন আর ওই জিন সামিয়ার কাছে আসতে পারবে না, শারীরিক সম্পর্কও করতে পারবে না। ওদের বিয়ে হলেই যে সমস্যার সমাধান হবে, জিনটা চলে যাবে এমনটা না। তবে অনেক সময় বিয়ে করলে জিনেরা চলে যায়। আপনারা আমার কথা মতো ওদের বিয়ে দিন। এতেও যদি সেই জিন কোনো ঝামেলা করে, সামিয়াকে ছেড়ে না যায়, তখন আমি আমার ব্যবস্থা দিব, ওর মোকাবেলা করব। হুজুরের কথায় আমার বাবা সামিয়ার বাবার দিকে তাকালেন। তখন সামিয়ার বাবা কিছুক্ষণ চুপ থেকে আমার বাবাকে বললেন, আমি রাজি ভাই সাহেব। আমার ছেলেটা আপনার মেয়েকে বিয়ে না করায় পাগলি হয়ে গেছে। ওটা আমার ভুল ছিল, সেই ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। আমি আমার মেয়ে সামিয়ার সাথে আপনার ছেলে নিশাদের বিয়ে দিতে চাই। যদিও আপনার ছেলে আমার মেয়েকে কালো জাদু করছে, কিন্তু পরে ভুলটা বুঝতে পারছি। আমি ওই বিয়েতে রাজি। সামিয়ার বাবার কথায় আমার বাবাও রাজি হয়ে গেলেন। তখন হুজুর বললেন, দুই পরিবার যেহেতু রাজি, তাহলে আর দেরি না, আজকে রাতেই এদের দুজনের বিয়ে দিবেন। অনুষ্ঠান করতে হলে পরে অন্য সময় করবেন, কিন্তু বিয়ে আজকেই দিবেন। তাহলে হুজুর, আজকে সন্ধ্যায় আপনি আসুন আমাদের বাড়িতে, আপনি নিজেই এদের বিয়ে পড়াবেন। না, আমি আজকে যেতে পারবো না, আমার জন্য জরুরি একটা কাজ আছে আজকে। আপনারা আপনাদের মসজিদের ইমামকে দিয়ে বিয়েটা পড়িয়ে নিন, আর আমার নাম্বার নিয়ে যান। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? হুজুরের কথায় আমরা সবাই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি নিলাম। সামিয়াও আমি একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, হয়তো আমি শুরুতে ওর সাথে প্রেমের অভিনয় করেছি, কিন্তু পরে ঠিকই ওকে মন থেকে ভালোবাসছি। দুজনে বিয়ে করতাম, কিন্তু এভাবে হঠাৎ বিয়ে করতে হবে ভাবিনি। যাই হোক, কথা মতো সেদিন সন্ধ্যাবেলা আমি, বাবা মা আর দু একজন কাছের মানুষদের নিয়ে চলে গেলাম সামিয়ার বাড়িতে। ওরাও সাধারণভাবে বিয়ের আয়োজন করেছে। হঠাৎ করে বিয়ে বলে কথা, বুঝতেই তো পারছেন। আমরা ওখানে যাওয়ার পর সন্ধ্যা হওয়ার আগে আমারও সামিয়ার বিয়ে হয়ে যায়। বিয়ের সময় দুই পরিবারই অনেক ভয়ে ছিলাম, কি জানি কি হয়, সেই জিনটা এসে বাধা দেয় কিনা। কিন্তু না, ও আসেনি। বিয়ে শেষে খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়, হঠাৎ সেখানে সেই হুজুর আসে। হুজুরকে দেখে সামিয়ার বাবা বলেন, হুজুর সাহেব, আপনি আপনি না বললেন আসতে পারবেন না? আপনার নাকি কোথাও কাজ আছে? কাজ শেষ করে আসলাম, একটা জরুরি কাজ আছে। সে জিনটাকে সামিয়ার অনেক বড় ক্ষতি করবে। ও ক্ষতি করার আগে আমি বিশেষ কিছু কাজ এবং ওর শরীর বন্ধ করে দিই, এতে ওর সমস্যা হবে না। আপনারা আমাকে একটা ঘর দিন, আর সামিয়াকে আমার সাথে একা আসতে বলুন। ও ছাড়া যেন রুমে কেউ না থাকে। হুজুরের কথায় তাই করা হলো। হুজুরকে একটা রুম দেওয়ায় উনি সামিয়াকে নিয়ে সেই ঘরে গেলেন আর দরজা লাগিয়ে দিলেন। এদিকে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টার মতো কেটে যায়। তখন আমরা চিন্তা করি, হুজুর কি এমন দোয়া কালাম পড়ছে, এতক্ষণ তো সময় লাগার কথা না। এইভাবে দরজায় ঠক ঠক আওয়াজ করে ওদের ডাকতে থাকি, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ভিতরে থেকে কোনো আওয়াজ না আসায় হুজুরের দেওয়া নাম্বারে কল দিলাম, যেন ঘরের ভিতরে ফোন রিং বাজলে বোঝা যায়। আমি হুজুরকে কল দেওয়ায় উনি আমাদের সবাইকে অবাক করে দিয়ে কল রিসিভ করে। উনি কল রিসিভ করায় আমি সালাম দিয়ে বলি, আসসালামু আলাইকুম হুজুর, আর কতক্ষণ দোয়া পড়বেন? ঘর থেকে বের হন। কিসের ঘর? আমি তো ঘরে না, আমি তো বাজারে। আপনাদের বললাম না আমি একটা কাজে যাব, আমি তো আপনাদের বাড়িতে যাইনি। হুজুরের কথায় আমাদের আর বুঝতে বাকি রইল না কি ঘটনা ঘটেছে। সেই ভয়ঙ্কর জিনটা মনে হয় হুজুরের রূপ নিয়ে আসছে। এই কথাটা ভেবে সবাই দৌড়ে গিয়ে ঘরের দরজাটা ভেঙে ফেললাম। সেখানে কেউ নেই। সামিয়া কোথায় গেল? এই ঘর থেকে তো কোনো দিক দিয়ে বের হতে পারবে না। সামিয়াকে ঘরে না দেখে আমরা সবাই বুঝতে পারি সামিয়াকে সেই জিনটা নিয়ে গেছে। এদিকে সামিয়াকে ঘরে না দেখে যে যেদিকে পারছি ওকে ডাকছি আর খুঁজছি, কিন্তু কোথাও সামিয়ার দেখা নেই। ওকে না পেয়ে ওর মা কান্না করতে লাগলেন। ওনার কান্না থামিয়ে আমি আবার হুজুরকে ফোন দিলাম। হুজুরকে ফোন দিয়ে সব কিছু ওনাকে খুলে বলায় হুজুর বললেন, সামিয়াকে বাড়িতে খুঁজে আর লাভ নেই।
ওকে সেই জিনটা নিয়ে গেছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি আপনাদের বাড়িতেই। হুজুরের কথায় আমি ফোনটা রেখে সবাই মিলে হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমরা অপেক্ষা করার প্রায় 1 ঘন্টা পর হুজুর আসে। উনি আসায় সামিয়ার বাবা সালাম দিয়ে বলেন, সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার মেয়েটা নাই, ওই জিনটা আমার মেয়েটাকে নিয়ে গেছে, আপনি কিছু একটা করুন, আমাকে মেয়েটাকে বাঁচান। সামিয়ার বাবার কথায় সামিয়ার মাও কান্না করতে লাগলেন। ওনার কান্না ও আমাদের সবার অনুরোধ দেখে হুজুর বললেন, আপনারা দয়া করে শান্ত হন, এখন কান্না করিয়েন না। সেই জিন সবার মাঝে মায়াজাল সৃষ্টি করে আমার রূপ নিয়ে এসেছে, সামিয়াকে নিয়ে গেছে। আমি আপনাদের বাড়িতে আসার সময় আমার ছাত্র জিনদের দিয়ে খোঁজ নিয়েছি। আপনাদের মেয়ে সামিয়া জিন রাজ্যে আছে, সেই জিনটা ওকে তার রাজ্যে নিয়ে গেছে। তবে ভালো আছে, ওকে যে নিয়ে গিয়ে মেরে ফেলছে বিষয়টা এমন না, ওকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে। তাহলে এখন উপায় কি হুজুর? সামিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, এখনও আমার স্ত্রী। আপনি বলেছিলেন আমাদের বিয়ে হলে সেই জিনটা ওকে ছেড়ে যেতে পারে, কিন্তু তা তো করলো না। উল্টো বিয়ে হওয়ার পরও সামিয়াকে সেই জিনটা নিয়ে গেল। আমিও তাই ভাবছি, সেই জিনটা এরকম একটা কাজ কেন করলো? এর পিছনে অন্য রহস্য থাকতে পারে। আমি অন্য রহস্য আছে কিনা এটার জন্য গভীরভাবে খোঁজ নিতে আমার বন্ধু জিনকে পাঠিয়েছি। আমার বন্ধু একজন বয়স্ক ও তথ্য সংরক্ষণকারী জিন। উনি খোঁজ নিতে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুরের কথায় আমরা সবাই ওনার বন্ধু জিন আসার অপেক্ষা করতে লাগলাম। হুজুরের কথা মতো কিছুক্ষণ পর ওনার বন্ধু জিন এসে ওনাকে ইশারা করায় হুজুর আমাদের সবাইকে বললেন, আপনারা সবাই এখানে একটু অপেক্ষা করুন, আমি ঘরের ভিতরে যাচ্ছি। আমি না ডাকা পর্যন্ত কেউ ঘরে আসবেন না। কথাটা বলে হুজুর ঘরে চলে গেলেন। আর প্রায় 10-15 মিনিট পর এসে হুজুর সবাইকে ডাকলেন। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হলো। আমি সন্দেহ করেছিলাম এখানে অন্য কোনো কাহিনী আছে। আপনারা সবাই প্রথমবার আমার কাছে যাবার পর আমাকে বলছিলেন রাগের বশে সামিয়াকে কালো জাদু করা হয়েছে। আমি আপনাদের কথা শুনে সামিয়াকে আসলেই কালো জাদু করা হয়েছে কিনা সেটার খোঁজ নেই। আর বুঝতে পারি, হ্যাঁ, নিশাত একজন তান্ত্রিককে দিয়ে সামিয়ার উপর কালো জাদু করে সেই জিনটাকে পাঠিয়েছে, তাই না? এতদিন ধরে এটাই তো জেনে আসছেন সবাই। কিন্তু একটা অবাক করার কথা, জেনে রাখুন, নিশাদের কালো জাদু করার সামিয়ার কাছে সেই জিনটা আসেনি। সেই জিন আসছে সামিয়ার উপর প্রতিশোধ নিতে। সেই জিনের শত্রু হলো সামিয়া। কি হুজুর, কি বলছেন এসব? সামিয়া সেই জিনের শত্রু মানে কি? আপনি কি আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, সব সত্যি। হুজুরের কথায় সবার মতো আমিও যেন আকাশ থেকে পড়ি। আমি ভেবেছিলাম আমি ওকে কালো জাদু করায় সেই জিন সামিয়ার কাছে আসছে, কিন্তু না, সেই জিনটা সামিয়ার শত্রু, তাই ওর কাছে আসছে। কিন্তু সামিয়া সেই জিনের শত্রু কিভাবে হলো? এটা জানতে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, আপনি যা বলছেন তা কি সত্যি? সামিয়া কি এমন করেছে যার কারণে সেই জিনটা সামিয়ার শত্রু হয়েছে? সেটা সেই জিনটার মুখে শুনবো। আমার বন্ধু জিন আমাকে বলছে ওই ভয়ঙ্কর জিনটার নাম কালিয়ান। কালিয়ান জিনকে হাজির করলে সেই সব ঘটনা খুলে বলবে। কালিয়ান জিনকে হাজির করতে কি কি করতে হবে আমাকে সব বলছে। এখন আপনারা আমাকে একটু জায়গা করে দিন, আমার সামনে থেকে সরে আপনারা পিছনে আসুন। আর শুনুন, কালিয়ান জিনকে হাজির করাবো। ওর রূপ তো ভয়ঙ্কর। ওকে দেখে কেউ ভয় পেলে এখনই অন্য ঘরে চলে যান। ওকে দেখে কেউ ভয় পাবেন না, চিৎকার ও করবেন না, শুধু ও কি বলে এটা শুনবেন। হুজুরের কথায় আমরা সবাই সম্মতি দেওয়ায় হুজুর ঘরের লাইট অফ করে ওনার কাজ শুরু করলেন। ওনার কথা মতো সে জিনকে ডাকার বেশ কিছুক্ষণ পর সে ভয়ঙ্কর রূপ নিয়ে এখানে এসে হাজির হন। জিনটা এসে হুজুরকে বলেন, কি হুজুর, আমাকে বিরক্ত করছেন কেন? ঝামেলা করলে বিরক্ত করব না তো কি করব? এদের মেয়ে সামিয়া কোথায়? সামিয়া আমার কাছে। সামিয়ার অপরাধ কি ছিল যার জন্য তুই ওর কাছে আসছিলি? হুজুরের কথায় তখন জিনটা বললেন, কালা জাদু করার জন্য আসছি। আমাকে তান্ত্রিক কালা জাদুকর পাঠিয়েছে। অভিনয় না করে সবটা খুলে বল, আমি সবটা জেনে গেছি। হুজুরের কথায় সেই জিন বিকট শব্দে হা হা করে হাসতে হাসতে বলল, আমি একজন শক্তিশালী জিন। আমি শয়তানকে অনুসরণ করি। আমার অনুগতে অনেক জিন আছে যারা আমাকে ওদের গুরুদেব বলে সম্মান করে।
আমি এসব মানুষের মাঝে আসা, ওদের ধরা বা বিরক্ত করা, এসব আমার ছিল না। একদিন আমি ও আমার স্ত্রী আমাদের জিনদের মধ্যে একজন বিয়ের বাড়িতে যাই। সেই বিয়ে শেষে আমি ও আমার স্ত্রী আমাদের রাজ্যে ফিরে আসার সময় আমার স্ত্রী আমাকে বলে মানুষদের দুনিয়া ঘুরে বেড়াবে। ওর ইচ্ছে পূরণ করতে ওকে নিয়ে তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে আসি। আমরা ঘুরতে ঘুরতে সেই সন্ধ্যা হওয়ার আগে আমি ও আমার স্ত্রী সাপের রূপ নিয়ে চলতে থাকি একটা আম বাগানে। সেই আম বাগানটা অনেক বড় ছিল, আর সন্ধ্যার দিকে সেখানে কোনো মানুষ যাওয়া আসা করে না। তাই আমিও আমার স্ত্রী সাপ রূপ নিয়ে সেদিকে চলে যাচ্ছিলাম। আমার স্ত্রী ও আমি সাপ রূপে চলে যাওয়ার সময় হঠাৎ করে দুটো মেয়ে আমাদের সামনে চলে আসে। আপনি হয়তো জানেন আমরা জিনেরা কোনো পশু বা প্রাণী রূপে থাকলে সেই অবস্থায় কোনো মানুষ সামনে আসলে আমরা তাদের সামনে আসল রূপ নিতে পারি না বা বাতাসেও মিশে যেতে পারি না। মেয়ে দুটো সামনে আসায় আমরা রূপ পরিবর্তন না করতে পেয়ে আমিও আমার স্ত্রী ফেনা তুলি। আমরা ফেনা তুলি যেন ওরা আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু সেটা হয় না। আমার ফেনা তোলা দেখে দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে ভয় পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে আর একটা মেয়ে পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে আমাকে আঘাত করতে থাকে। ওর আঘাতে আমি পালিয়ে যেতে পারলেও আমার স্ত্রী পালাতে পারেনি। আমার স্ত্রী পালাতে না পারায় সে মেয়েটি সাপ ভেবে আমার স্ত্রীকে সেখানেই মেরে ফেলে। আমার স্ত্রীকে মেরে ফেলা মেয়েটাই হলো আপনাদের এই সামিয়া। আর আমার স্ত্রী মরার কিছুদিন পর আমি প্রতিশোধ নিতে এই সামিয়ার কাছে আসি। ওর কাছে এসে সব খোঁজ নেই। সব খোঁজ নেওয়ার সবে এটা জানতে পারি যে ওর বয়ফ্রেন্ড নিশাত হলো একটা জাদুকর তান্ত্রিক কাছে যাবে। আমি তখন সেই সুযোগটা নেই। আমি সেই তান্ত্রিকের ডাকটায় হাজির হই, আর তান্ত্রিক আমার সাথে চুক্তি করে। তান্ত্রিক আমাকে বলে আমাকে খুশি করবে বিনিময়ে সামিয়ার কাছে যেতে হবে, ওকে পাগলি বানাতে হবে। তান্ত্রিকের কথায় আমি রাজি হই আর সামিয়ার কাছে আসি। আমি সামিয়ার কাছে আসার পর শুরুতে ভেবেছিলাম ওকে শুধু পাগলি না, ওকে মেরে ফেলবো। এতে আমার কোনো দোষ হবে না, সব দোষ হবে তান্ত্রিক নিশাতের। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসে। আমি ভাবি এই সামিয়া মেয়েটা আমার স্ত্রীকে মেরেছে। আমার তো এখন স্ত্রী নেই, তাই এখন থেকে সামিয়াকে স্ত্রী মনে করব। ওকে আমি বিয়ে করব। সামিয়াকে স্ত্রী মনে করে ওকে বিয়ে করব। এইসব ভেবে আমি রাতের বেলায় ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতাম। সামিয়া আমার স্ত্রীকে মেরে ফেলেছে, এর জন্য শাস্তি স্বরূপ ওকে আমাকে বিয়ে করতে হবে, আমার বউ হয়ে থাকতে হবে। কিন্তু হুজুর, তুই ওদের বুদ্ধি দিয়ে হঠাৎ করে বিয়ে করতে বললি, আর ওরা বিয়ে করলো। হুজুরের কথা নিশাত আর সামিয়া বিয়ে করেছে ঠিকই, কিন্তু আমি সামিয়াকে নিশাতের সাথে সংসার করতে দেব না। সামিয়া আমার বউ হবে, আমার সাথে সংসার করবে। আমি সামিয়াকে আমার রাজ্যে বন্দি করে রেখেছি, আমি ওকে ছাড়বো না। সেই জিনের কথায় আমরা সবাই অনেক অবাক হই। তাহলে ভিতরে ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে। এদিকে তখন হুজুর জিনটাকে বলল, তুই যা বললি তা তো মিথ্যে। ও হতে পারে মানে তুই তো বানিয়ে বানিয়ে বলতে পারিস। সামিয়া যেহেতু এই ঘটনা ঘটাইছে, তাহলে সামিয়া সত্যিটা বলতে পারবে। তুই সামিয়াকে এখানে হাজির কর, ওকে নিয়ে আয়। না না, আমাকে এতটাও পাগল ভাবিস না হুজুর, আমাকে বোকা বানানোর ধান্দা। আমি সামিয়াকে এখানে নিয়ে আসলে তোরা ওকে আটকে দিবি। আমি সামিয়ার বিষয়ে যা যা বলবো সব সত্যি। আমার স্ত্রীকে হত্যা করেছে, যার ফলে আমি ওকে ধরে নিয়ে গিয়ে আমার রাজ্যে বন্দি করেছি। আমি ওকে বিয়ে করব, বিয়ে করে সংসার করবে ও আমার সাথে, আমাদের সংসার হবে। কালিয়ান, নিজেকে এত বেশি চালাক ভাবিস না। তুই আমার এখানে কথা বলছিস, আর ওদিকে আমার জিনেরা তোর রাজ্যে গিয়ে তোর অনুগত জিনদের মেরে
সামিয়াকে নিয়ে চলে আসছে। পাশের রুমে আছে সামিয়া। হুজুরের কথায় সামিয়ার মা, আমার মা ও সামিয়ার ভাবি সবাই দৌড়ে পাশের রুমে গিয়ে দেখলেন আসলেই সত্যি সামিয়া ওই ঘরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এদিকে তখন সেই জিন হুজুরকে বললেন, হুজুর, তুই তো তোর খেলা দেখাইলি, এখন আমি আমার খেলা দেখাবো। আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। সামিয়াকে আমি আবার কোনো না কোনো এক সময় নিয়ে যাব। কথাটা বলে সেই জিনটা বাতাসে মিশে গেল। জিনটা যাওয়ার সময় সামিয়াদের বাড়ির গাছের একটা বিশাল ডাল ভেঙে সামিয়াদের ঘরের উপরে ফেললেন। বিশাল একটা ডাল ঘরের উপরে পড়ায় মনে হলো বোম পড়লো। ডাল পড়ার সাউন্ডে সবাই দৌড়ে বাইরে বের হতেই দেখলাম ডাল ভেঙে পড়ে আছে। তখন হুজুর সবাইকে বললেন, কেউ ভয় পাবেন না, এটা কালিয়ান জিনের কাজ। ও রাগের মাথায় এটা করছে। আসুন, সামিয়ার কাছে যেতে হবে। কথাটা বলে হুজুর সামিয়ার কাছে গেলেন। তখনও সামিয়া বেহুশ হয়েছিলেন। সামিয়া বেহুশ থাকায় হুজুর দোয়া কালাম পরে পানিতে ফু দিয়ে সেই পানি সামিয়ার শরীরে ছিটিয়ে দেওয়ায় কিছুক্ষণ পর সামিয়ার হুঁশ ফেরে। সামিয়ার হুঁশ ফেরায় ও নিজেকে বাড়িতে দেখে সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন হুজুর সামিয়াকে সাহস দিয়ে বলে, ভয় পেও না মা, তুমি এখন বাড়িতে, তোমার কোনো ভয় নেই। কথাটা বলে সামিয়াকে পরা পানি খেতে দেওয়া হয়। পানি খাওয়ার পর সামিয়াকে ঘিরে সবাই বসে। তখন হুজুর বলেন, সামিয়া, কালিয়ান জিন আমাদের কিছু কথা বলেছিল, তুমি হয়তো জানো না। তোমাকে খেয়াল করিয়ে দেই, কিছুদিন আগে তুমিও তোমার বান্ধবী মিলে কোনো আম বাগানে গিয়েছিলে, আর সেখানে কি কোনো সাপকে আঘাত করেছিলে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কিভাবে জানলেন? তখন হুজুর সব ঘটনা খুলে বললেন। হুজুর বলে, তুমি যে সাপটাকে মেরে ফেলছো ওটা সাধারণ কোনো সাপ ছিল না, ওটা ছিল তোমার কাছে আসা জিনটার বউ। তুমি ওর বউকে মারায় ও তোমার কাছে আসছে। এখন তুমি বলো তো, আসলে সেদিন কি ঘটেছিল? ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি। আমি আমার বান্ধবীর ভাইয়ের বিয়ের উপলক্ষে ওদের বাড়িতে যাই। তো বান্ধবীর বাড়িতে যাওয়ার পর সেখানে অনেক মজা করি, ঘোরাঘুরি করি। যেদিন আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে হবে তার আগের দিন বিকালে আমার বান্ধবী বলে, চল আমরা আম বাগানে ঘুরতে চাই। বান্ধবীর কথা মতো আমরা আম বাগানে ঘুরতে যাই। আম বাগানটা অনেক বড় ছিল। ওখানে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে আসছিল বুঝতেই পারিনি। সন্ধ্যা হয়ে আসার আমরা সেই আম বাগান থেকে বাড়িতে আসার পথে দুটো কালো সাপকে দেখতে পারি। সাপ দুটো সাধারণ সাপের থেকে বড় ছিল। সাপ দুটো আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমরা বাড়িতে আসতে পারছিলাম না, এমন অবস্থায় দুটো সাপ আমাদের ফোনে তুলে ভয় দেখাতে থাকে। আর একটি সাপ সামনে এগিয়ে আসতে থাকে। এটা দেখে আমার বান্ধবী সেখানে জ্ঞান হারায়। ওদের সাপটা সামনের দিকে এগিয়ে আসে, আমি ভয় পেয়ে যাই। একটা গাছের ডাল দিয়ে সেই সাপটিকে আঘাত করি আর ওটা মারা যায়। আমি তো ইচ্ছে করে ওকে মারিনি। আমি ওকে মারলেও ও এসে আমাদের কামড়ায় দিত। একটা সাপকে মারায় আরেকটা সাপ পালিয়ে যায় সেখান থেকে। সাপের চলে যাওয়ায় আমি আমার বান্ধবীর বাড়ির দিকে ঘুরে চিৎকার করি। আমার চিৎকারে সবাই এসে আর বান্ধবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর ওর জ্ঞান ফেরা পরে এই বিষয়টা কেউ গুরুত্ব দেয়নি। সবাই ভাবে ওটা নর্মাল সাপ ছিল, সবার মতো আমিও তাই ভেবেছিলাম। এতদিন তো এসব কিছু জানতাম না, কিন্তু আজ এতদিন পর আপনার কাছে জানতে পারলাম। হুজুর, আমি সত্যি জানতাম না ওটা সাপ রূপের জিন ছিল। তুমি চিন্তা করো না মা, তোমার জায়গায় অন্য কেউ হলে তাই করতো, সাপটাকে মারতো। এখানে তোমার কোনো দোষ নেই। হুজুর, এখন কি হবে? আমার ছেলের সাথে তো সামিয়ার বিয়ে হলো, এখন ওদের কি হবে? সামিয়া কোথায় থাকবে? সামিয়া আপনাদের বাড়িতে থাকতে আপনার ছেলের সাথে বিয়ে হয়েছে না? তাহলে ওরা একসাথে থাকবে, ওদের আর আলাদা করা যাবে না। আমি সামিয়ার শরীর সহ 2 জনের বাড়িটা বন্ধ করে দিব, আর সবাইকে কিছু আমল শিখিয়ে দিব। এগুলো আমল করবেন। মনে রাখবেন, সেই জিনটা কিন্তু সাধারণ জিন না, ওর শক্তি অনেক। ও সব সময় চাইবে সামিয়াকে নিয়ে যেতে। তবে এটাও জেনে রাখুন, আমি এত সহজে সামিয়াকে নিয়ে যেতে দিব না। আমি আরেকবার ওই জিনটাকে হাতে পেলে বন্দি করে রাখবো। কথাটা বলে হুজুর ওনার মতো কাজ করে। আমাকে বলে সামিয়াকে নিয়ে বাড়িতে যেতে। হুজুরের কথা মতো মা বাবা সহ আমি সামিয়াকে নিয়ে আমার বাড়িতে চলে যাই। আমরা বাড়িতে যাওয়ায়
হুজুরও সামিয়াদের বাড়ি থেকে তার বাড়ির দিকে যেতে থাকে। তখন অনেক রাত হয়ে গেছিল। হুজুর বাড়ি যাওয়ার সময় সেই কালিয়ান জিনটা হুজুরকে অদৃশ্যভাবে বলেন, হুজুর, তুই মিছে মিছে আমার সাথে ঝামেলায় জড়ালি। তুই কি জানিস না আমার বিষয়? জানিস না আমি তোকে সহ তোর জিনদের কি অবস্থা করতে পারি? তোকে আমি শান্তিতে থাকতে দেব না। দুনিয়ার সমস্ত শক্তি তো আর তোর কাছে নেই, তাই না? আমাদের কাছেও তো শক্তি আছে। আমাকে ভয় না দেখিয়ে চলে যা এখান থেকে। আর শোন, সামিয়ার জীবন থেকে চলে যা। সামিয়া ইচ্ছে করে তোর স্ত্রীকে আঘাত করে মারেনি, এটা তুই ভালো করে জানিস। জেনে শুনে একটা মেয়ের জীবনটা এভাবে শেষ করে দিচ্ছিস কেন? আমি কি করব না করব তোর কাছ থেকে শুনবো না হুজুর। কথাটা বলে বিকট একটা শব্দ হেসে সেখান থেকে চলে গেলেন জিনটা। এদিকে আমি সামিয়াকে আমার বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আসার পর রাতের বেলায় মা রান্না করলেন। রান্না শেষে সবাই খাবার খেলাম। খাবার খেয়ে আমিও সামিয়া ঘরে গিয়ে শুয়ে পড়ার সাথে সাথে শুরু হলো সেই জিনটার অত্যাচার। সেই জিনটা প্রতিনিয়ত পাথর দিয়ে আমাদের ঘরের টিনের চালে ঢিল মারতে লাগলেন। ও ঢিল মারায় আমিও বাবা কয়েকবার বাইরে বের হই, কিন্তু কিচ্ছু নেই। মানে পাথর দিয়ে চালের মধ্যে ঢিল মারলে সেটা মাটিতে পড়বে না, কিন্তু আমি ওরকম কিছুই দেখতে পাচ্ছিলাম না। যখন লাইট হাতে বাইরে আসি তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সব কিছু স্বাভাবিক দেখে যখন আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি তখন আবারও সেই জিনটা ঢিল ছুটতে থাকে। শুধু তাই নয়, ঘরের বাইরে ভয়ঙ্করভাবে কান্না করে, কখনো বা হাসতে থাকে। এরকম অবস্থায় মা ও বাবা আমার দরজার সামনে আসে আর আমাকে ডাকায়। আমি উঠে গিয়ে দরজা খুলে দেই। তখন মা বলে, নিশাদ, তুই অন্য ঘরে গিয়ে ঘুমা। সামিয়ার সাথে আমি ঘুমাচ্ছি। তুই ওর সাথে থাকলে সেই জিনটা এভাবে অত্যাচার করবে। মায়ের কথায় আমি কিছু না বলে সামিয়ার দিকে তাকালাম। সামিয়ার দিকে তাকিয়ে বললাম, ভয় পেও না, মা তো আছে, তাই না? দেখি এতে যদি কাজ হয়। যদি এতেও কাজ না হয়, সে জিনটা ভয় দেখায়, অত্যাচার করে, তো আমি আবার উঠে আসব। কথাটা বলে আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এদিকে সামিয়া ঘুমায় মায়ের সাথে। আমি অন্য ঘরে যাওয়াই সেই জিনটা আর সমস্যা করে না, সব কিছু স্বাভাবিক থাকে। রাতে আর তেমন কোনো সমস্যা হয়নি। শুধু আমিও সামিয়া স্বপ্নের মধ্যে ওই জিনটাকে দেখেছি। পরের দিন সকালে সামিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে কোথাও না পেয়ে চিৎকার করে ওকে ডাকতেই ও ঘর থেকে বেরিয়ে এসে, এই চিৎকার করছো কেন? আমি তো বাথরুমে ছিলাম। ও তুমি বাথরুমে ছিলা? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম সেই জিনটা তোমাকে নিয়ে গেল কিনা। আরে আমার কিছু না, তুমি ভয় পেও না। হ্যাঁ নিশাদ, ভয় পাস না। তুই বৌমাকে নিয়ে ঘরে বস। আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। মায়ের কথায় আমরা ঘরে গেলাম আর কিছুক্ষণ পর নাস্তা করে নিলাম। সামিয়ার জীবন থেকে কালিয়ান জিন এখনো চলে যায়নি। সবসময় ভয়ে থাকতে হয় কখন কালিয়ান জিন আবার এসে সামিয়াকে নিয়ে যায়। ভয়ে ভয়ে ছিলাম সব সময়। আমি যে হঠাৎ করে বিয়ে করেছি, এতে আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীরা সবাই আমার বউ সামিয়াকে দেখতে আসতে লাগলেন। সবাই দেখার সময় আমি সামিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। সেদিনটা এভাবেই কেটে গেল। সেদিন সন্ধ্যার আগে আমি কিছু জিনিস নিতে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে বাড়িতে আসার পর সামিয়াকে ডাক দিলাম, কিন্তু সামি আমার ডাকে কোনো সাড়া দিল না। সামিয়াকে না দেখে মাকে বললাম, মা, ও মা, সামিয়া কোথায়? সামিয়াকে তোর চাচাতো ভাইয়ের বউ ওদের বাড়িতে নিয়ে গেল। যা ওদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আয়, নইলে তোর ভাবিকে ডাক দিয়ে বল ওকে নিয়ে আসুক। মায়ের কথায় আমি খুশি মনে চাচাতো ভাইয়ের বাড়িতে গেলাম। গিয়ে সামিয়াকে ডাক দিলাম। কি হয়েছে নিশাদ? কাকে ডাকছিস এমন করে? ভাবির কথা আমি বললাম, ভাবি, সামিয়াকে নিতে আসলাম। সামিয়া, বাইরে আসো। আমার কথায় ভাবি অবাক হয়ে বলল, নিশাদ, তোর বউ সামিরা তো আমার কাছে নেই, এখানে ডাকছিস কেন? ভাবির কথায় আমি অবাক হয়ে বললাম, মানে কি? মা তো বলল আপনি সামিয়াকে নিয়ে আসছেন। না নিশাদ, আমি তো তোর বউকে নিয়ে আসিনি, সত্যি আমি তো এসব কিছুই জানি না। তখন চাচিও এসে বলল, সামিয়াকে ওরা ওদের বাড়িতে নিয়ে আসেনি। ওদের কথা শুনে আমার বুকের মাঝে ধুকপুক করলো। আমি বুঝতে পারলাম এখানে অন্য কিছু ঘটেছে, কিন্তু এটা তো চাচি ও ভাবিকে বুঝতে দেওয়া যাবে না। ওদের বুঝতে না দিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে সামিয়াকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে না পেয়ে হুজুরকে কল দিলাম। কল দিয়ে আমি কিছু বলার আগেই হুজুর আমাকে বলল, সামিয়াকে কালিয়ানের কাছে আবার নিয়ে গেছে। তুমি আর দেরি না করে
তোমার বাবা ও শ্বশুরকে নিয়ে আমার কাছে চলে আসো। হুজুরের কথায় শ্বশুরকে কল করে সব কিছু বললাম। ওনাকে বলে আমিও বাবা তখনই রওনা করলাম হুজুরের বাড়ির দিকে। হুজুরের বাড়িতে যাওয়ার পথে সবাই একসাথে হলাম আর হুজুরের বাড়িতে চলে গেলাম। ওখানে যাওয়ার পর হুজুর বললেন, আমি আপনাদের বাড়ি বন্ধ করে রাখছিলাম যেন কালিয়ান জিন সামিয়াকে নিয়ে যেতে না পারে। ওদিকে সেই জন্য কালিয়ান জিন একটা চালাকি করে নিশাদের চাচাতো ভাইয়ের বউ মানে ওর ভাবির রূপ নিয়ে ওকে নিয়ে বাড়ির বাইরে যায় আর ওকে নিয়ে চলে যায়। হুজুরের কথায় আমি জিজ্ঞেস করলাম, এখন কি হবে হুজুর? আমি বাজারে গিয়েছিলাম, বাজারে না গেলে এমনটা হয়তো হতো না। এখন আর বলে কোনো লাভ নেই। সামিয়ার অবস্থা ভালো না। কালিয়ান জিন সামিয়াকে অনেক আঘাত করছে, কারণ সামিয়া ওকে বিয়ে করতে রাজি হয়নি বলে। কালিয়ান আজকেই ওকে বিয়ে করবে। বিয়ে করবে বলতে এতক্ষণ বিয়ে করতো, কিন্তু আমার দুজন ছাত্র জিন তখন গিয়ে বিয়েটা ভেঙে দিছে। বিয়ে ভেঙে দেওয়ায় কালিয়ান জিন আমার ছাত্র জিন দুটোকে আঘাত করে আহত করছে। হুজুরের এমন কথায় আমরা ভয় পেয়ে বলি, এখন তাহলে কি হবে? আমরা কি সামিয়াকে ফিরে পাবো না হুজুর? ওকে তাহলে কালিয়ান জিন বিয়ে করবে? আমাদের কথায় হুজুর বললেন, চিন্তা করবেন না, আমি কালিয়ানকে এক্ষুনি হাজির করছি। কথাটা বলে হুজুর কালিয়ান জিনকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু সেই জিন কোনোভাবেই হাজির হয় না। জিন হাজির না হওয়ায় হুজুরকে বললাম, হুজুর ও তো হাজির হচ্ছে না, এখন উপায় কি? চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে হুজুর ওনার বন্ধু জিনকে সেখানে ডাকলেন। হুজুর, এভাবে কালিয়ান জিন হাজির হবে না। আমি আপনাকে কিছু রিচুয়াল শিখিয়ে দিচ্ছি। এটা করলে কালিয়ান জিন এখানে হাজির হতে বাধ্য হবে। আপনি ওকে এখানে হাজির করে সহজে ছেড়ে দিবেন না। ও যাই বলুক, আমরা আছি। ওনার শিখিয়ে দেওয়া কথা মতো হুজুর মাটিতে একটা গোল বৃত্ত এঁকে আমাদের সবাইকে নিয়ে সেই গোল বৃত্তের ভিতরে গেলেন। সেখানে যাওয়ার পর বন্ধু জিনের শিখিয়ে দেওয়া কথা মতো হুজুর কালিয়ান জিনকে হাজির করার চেষ্টা করলেন। এইবার কালিয়ান জিন সেখানে হাজির হন ও হাজির হয়ে বলেন, হুজুর, আগের বার আমাকে বোকা বানিয়েছিলি না? এবার কোথায় যাবি? আমি সামিয়াকে আমার মায়াজালে বন্দি করে রেখেছি, যেখানে তোর জিন ওকে কোনোভাবেই নিয়ে আসতে পারবে না। কালিয়ান, আজকে আর তোমার সাথে ভালো ব্যবহার করব না। সোজাসুজি একটা কথা বলছি, তুই সামিয়াকে ফিরিয়ে দিয়ে ওর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবি। না গেলে কি করবি? মারবি আমাকে নাকি বন্দি করবি? মনে রাখিস হুজুর, আমার অনুগতে অনেক জিনই ভিন্ন দিকে অনেক কাজে রেখে এসেছি। কিছু জিনেরা সামিয়াকে বন্দি করে ধরে আছে, ওরা অনেক শক্তিশালী। আমি তোর এখানে আসার আগে ওদের বলে আসছি, আমার কোনো কিছু হলে ওরা যেন সামিয়াকে মেরে ফেলে। তাই আমাকে কিছু করার আগে ভেবে চিন্তে কাজ করবি। সামিয়ার কিছু হলে তুই বেঁচে থাকবি ভাবছিস? তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, সামিয়াকে ফিরিয়ে দিয়ে চলে যা। যাবি কিনা বল? হুজুর, এত কিছু বলার পরেও আমাকে ভয় দেখাচ্ছিস? আমি সবার মতো তোর পরিবারের পিছনে লাগবো, বলে দিলাম। ব্যাস, অনেক হয়েছে, আর না। কথাটা বলে হুজুর কালিয়ান জিনকে বন্দি করবে এমন একটা সময় হঠাৎ করে সেখানে চলে আসলেন কালিয়ান জিনের অনুসারী কয়েকটা জিন। ওরা এসে হুজুর সহ আমাদের এমনভাবে আঘাত করলেন যে আমরা ছিটকে গিয়ে পড়লাম ঘরের একটা কোণে। আমরা ছিটকে পড়ে ব্যথায় চিৎকার করছিলাম। তখন হুজুর কষ্ট করে উঠে দাঁড়ালেন, আর তখনই হুজুরের কাছে আসলেন ওনার বন্ধু ও ছাত্র জিনেরা। ওরা এসে কোনো কথা না বলে কালিয়ান জিন ও তার অনুগত জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ শেষে হুজুরের বন্ধু জিনেরা কালিয়ান জিনের অনুগত সকল জিনকে মেরে ফেললেন, আর কালিয়ান জিনকে ধরে হুজুর তার সামনে বসালেন। তখন হুজুর বললেন, কালিয়ান, এখন কি হলো? এখন কোথায় যাবি? মনে নাই, স্বামী আমার কাছে বন্দি। আমাকে কিছু করে দেখ স্বামীর কি অবস্থা করে ওরা। ওর কথায় হুজুর আর কথা না বাড়িয়ে ওকে বোতল বন্দি করে ফেললেন। বোতলে বন্দি করার সময় ও হুজুরের কাছে মাপ চাইছিল। ও বলেছিল, আমি সামিয়াকে ছেড়ে চলে যাব, ছেড়ে দিন আমাকে। কিন্তু হুজুর কোনো কথা না শুনে ওকে বোতল বন্দি করে ফেলেন। কালিয়ানকে বোতলবন্দি করার পর হুজুর তার বন্ধু জিনদের বললেন, আপনি এই বোতলটা সাথে করে কালিয়ান জিনের রাজ্যে যান, আর সামিয়াকে যে জিনেরা বন্দি করে রাখছে ওদের দেখান, আর বলেন সামিয়াকে ছাড়লে কালিয়ানকে ছেড়ে দিবেন।
এভাবে বলে ওদের বোকা বানাতে হবে। হুজুরের কথায় ওর বন্ধু জিন চলে গেলেন জিন রাজ্যে, আর সামিয়াকে যারা বন্দি করেছে তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি সামিয়াকে ছাড়বে? যদি না ছাড়ো তাহলে তোমাদের গুরু কালিয়ান জিন এই বোতলের ভিতরে পচে মরবে। ওকে মুক্ত করতে চাইলে এই মায়াজাল কেটে ওকে বের করে নিয়ে আসো। সেই জিনের কথায় কালিয়ান জিনের অনুসারী জিনেরা শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়। আর সামিয়াকে মায়াজাল থেকে বের করার সাথে সাথেই হুজুরের বন্ধু জিনেরা সাথে সাথে সামিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে হুজুরের বাড়িতে। হুজুরের বন্ধু জিনের পিছে পিছে ওই জিনরাও আসে আর হুজুরকে বলে, হুজুর, এটা কি হলো? তুই আমাদের গুরু কালিয়ান জিনকে বন্দি করছিস, বন্দি করে আবার বললি মেয়েটাকে ছেড়ে দিলে ওকে ছেড়ে দিবি, কিন্তু মেয়েটাকে ছাড়ার পরও কেন আমাদের গুরুকে ছাড়ছিস না? এখনই ছেড়ে দে বলছি। কিন্তু হুজুর তো কালিয়ানকে ছাড়বে না। এটা দেখে ওই জিনেরা হুজুরকে আক্রমণ করতে আসলে হুজুর ওদেরকেও বন্দি করে ফেলে। ওদের বন্দি করে মাটির নিচে পুঁতে রাখেন আর আমাদের সবাইকে বলেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। কালিয়ান জিন এখন বন্দি, আশা করি সামিয়ার সংসারে আর কোনো ঝামেলা হবে না। এই বলে হুজুর সামিয়া শরীরে ধোয়া কালাম পরে ফু দিয়ে দেন। তারপর আমরা সেখান থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে আল্লাহর রহমতে ভালো আছি। সামিয়ার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। জিনের সাথে সহবাস, এটা তো একটা নাম মাত্র। আমার এই গল্পটা লেখার কারণ হলো কালো জাদু থেকে মানুষকে সাবধান করা।